ওকে ওকে মেইন কথা হচ্ছে আজকে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটার মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকু আজকে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আর যদি কিছুটা বাকি থাকে সেগুলো আমরা আমাদের প্রবলেম সলভিং করতে করতে আমরা শিখে ফেলবো। ঠিক আছে। সো আজকে ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট এবং ক্লাস শেষে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে 10 থেকে 15টা প্রবলেম দেওয়া হবে। এই প্রবলেমগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হবে, এর মধ্যে সলভ করে সাবমিট করতে হবে। ঠিক আছে। সো যারা ক্লাসে ফাঁকি দিয়েছেন এতদিন তারা অবশ্যই প্রিভিয়াস রেকর্ডগুলো ভালো করে দেখবেন। যে যে অ্যাসাইনমেন্টগুলো ছিল এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্টগুলোতে আপনারা সেরা হতে পারেন। আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের উপরে হচ্ছে আপনাদের মার্ক নির্ধারণ করা হবে, কে ফার্স্ট হবে সেকেন্ড হবে, এবং যে ফার্স্ট হবে আমাদের কোম্পানির পেজে তাকে আমরা প্রমোট করব, এবং আমাদের কোম্পানি পেজে তাকে হচ্ছে আমরা শেয়ার করে দেবো তার প্রোফাইলটা। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো আছেন তাই তো? আলহামদুলিল্লাহ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আজকে আমাদের মেইন যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে আমরা প্রবলেম সলভিং করতে গেলে প্রবলেম সলভিংয়ের উপর বিশেষ করে আজকে কথাবার্তা হবে আর কি। তো আমরা প্রবলেম সলভিং করতে গেলে যে জিনিসটা সবার প্রথম আমাদের প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ইনপুট নেয়া। আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে পারি, সেই ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা বিভিন্ন ফাংশন ডিফাইন করে সে ফাংশনের মাধ্যমে কাজটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক থাকবে। দ্বিতীয় টাস্ক হবে আমাদের ম্যাপ নিয়ে একটু কথাবার্তা হবে। তৃতীয় নম্বর টাস্ক হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন, যেমন হায়ার কন্ডিশন ইউজ করে কিভাবে লিস্ট অথবা ম্যাপ থেকে ডাটাগুলোকে আমরা খুঁজে পেতে পারি, শর্ট করতে পারি, এই বিষয়গুলো থাকবে। সর্বশেষ হচ্ছে আমাদের প্রবলেম সলভিংয়ের জন্য কোডওয়ার্স প্ল্যাটফর্ম থেকে আমরা একটা প্রবলেম সলভ করে আপনাদেরকে দেখায় দেওয়া হবে যে কীভাবে আমরা আসলে অনলাইন জাজ থেকে প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ করতে পারি। ঠিক আছে। তো শুরুতে যদি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কীভাবে ইনপুট নিতে পারি, ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কীভাবে আমরা ইনপুট নিতে পারি, যেমন C++-এ কী করতাম, সি ইন করতাম। হ্যাঁ, ওকে, ওয়েট। ওকে, সো আমরা কি করব যে আমরা যেটা করব যে ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কীভাবে ইনপুট নিতে পারি। ডার্ট ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে আমরা মনে করি যে মেইন ফাংশন আমরা কি করলাম, প্রিন্ট করে দিলাম। যে প্রথমে তো প্রিন্ট করি। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। ও সরি সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও মাই গড, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এবার কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সরি, তাহলে আমি তো স্ক্রিন শেয়ার দেই নাই। হ্যাঁ, এভাবে কোনো প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করলাম, মেন ফাংশনে আসলাম। মেন ফাংশনে এসে যেহেতু আমি ইনপুট নেব ইউজারের কাছ থেকে, ইউজার যেহেতু হিউম্যান অর্থাৎ মানুষ, সে বুঝতে পারে, তাহলে তাকে কিছু কোশ্চেন করতে হবে। যে প্রথমত যদি আমি ইনপুট নিব, বললাম যে প্রথমে প্রিন্ট করতে হবে। কেন? প্রথমেই একটা মেসেজ তাকে দিতে হবে। মেসেজ দেওয়ার জন্য আমরা প্রথমে লিখবো যে কি বলা যায়, যে এন্টার এন্টার ইউর নেম ইউর নেম এন্টার ইউর নেম। তাহলে আমি প্রথমে ইউজারকে মেসেজ দিলাম, এখানে একটু ইয়ে করে দিই। হ্যাঁ, মেসেজ দিলাম যে এন্টার ইউর নেম। তার মানে ইউজার এখন কি করবে, এটা যদি আমি প্রিন্ট করি কি আসবে দেখেন তো। আমার রান করে দিই আর কি। রান করে দিলে আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এই যে এন্টার ইউর নেম আসতেছে। এখন তার মানে বুঝলাম এখানে কিছু আমি নেম লিখতে পারবো। এবার এখানে নেম লিখতে পারবো, কিন্তু নেম যে লিখবো সেই জায়গা তো আমার আসে নাই। এটার জন্য কি করতে হবে, আমাকে
একটা লাইন কোড লিখতে হবে যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ডার্ট ল্যাঙ্গুয়েজে যেহেতু আমি নেম নিব, নেম বলেন তো স্ট্রিং না ইনপুট, মানে স্ট্রিং টাইপের নাকি ইন্টিজার টাইপের নাকি ডাবল টাইপের, কোনটা হবে বলেন তো? নেম, নেমের ডেটা টাইপ কি হতে পারে? নেমের স্ট্রিং। স্ট্রিং হতে পারে। গুড, ধন্যবাদ ভাইয়া। তাহলে স্ট্রিং, স্ট্রিং হবে। আর আমরা জানি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে বা কোনো ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি সেটাকে অবশ্যই নাল সেট মানে নাল চেক করা উচিত কিনা বলেন তো? অবশ্যই সেটা নাল চেক করতে হবে, তাই না? নাল আছে কিনা, জি নালেবল কিনা, এই জিনিসগুলো চেক করতে হয়। জি তাহলে নাল চেক করার জন্য একটা যখন ভেরিয়েবল লিখবো, মনে করো আমি স্ট্রিং নেম লিখলাম, নেম। সো এখন বলেন তো এই নাল চেকটা আমি কোন জায়গায় করব? নাল চেকটা এখানে কোথায় দিব? এখানে দিব নাকি এখানে দিব? ডাটা টাইপের ওইখানে, ডেটা টাইপের পরে দিতে হবে। ডাটা টাইপের নাল চেক ওইখানে, কোথায় দিতে হয়? ডেটা টাইপের ডেটা টাইপের পরে। ডেটা টাইপের পরে দিতে হয়। এটা এটা মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখবেন, হ্যাঁ? তাহলে আমরা নাল চেক ডেটা টাইপের পরে দিলাম। সো এখন আমি যেহেতু নেম একটা ভেরিয়েবল নিলাম, তো এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যে কাজটা করতে হয় ডাইরেক্টে, সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় stdin, stdin ডট read lin লাইন, তারপরে sync, এই লাইনটুকু মুখস্থ রাখবেন প্রয়োজনে, ঠিক আছে? stdin read লাইন sync, হ্যাঁ, লেখার পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা চাইলে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে? এখন একটা ইরোর খাচ্ছি, এই যে একটা ইরোর খাচ্ছি, এই ইরোরটা কেন হচ্ছে? কারণ আমরা যখন ইউজার কাছে ইনপুট নেওয়ার জন্য যে প্যাকেজটা ইউজ করব সেই প্যাকেজটা আছে কোথায়? সেই প্যাকেজটা আছে dart.io লাইব্রেরিতে। তাহলে dart.io লাইব্রেরিটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। তা আমি যদি ইম্পোর্ট মানে সরাসরি না করতে পারি, আমি প্রবলেমের উপর একটা মাউসের কার্সারটা রেখে দিব। দেওয়ার পরে হচ্ছে দেখেন আমাকে এখানে কুইক ফিক্স থাকতেছে, এই কুইক ফিক্স জায়গাটাতে ক্লিক করব। দেখেন এখানে সমস্ত লাইব্রেরিগুলো দেখাচ্ছে, যেমন এটা আছে আপনার dart.io, আইও উইথশো। তো এখানে আমরা কোনটা নিব বলেন তো? এখানে কোন লাইব্রেরিটা নিব? ইম্পোর্ট লাইব্রেরি dart.io। dart.io, এইটাকে নেব। তো এইটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই জিনিসটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে, এই যে ইম্পোর্ট হয়ে গেল 1 নম্বরে। সো এটা ইম্পোর্ট হলে আমার এই রোডটা সলভ হয়ে যাবে, চলে যাবে আর কি, ঠিক আছে? সো এতটুকু আমাদের ইনপুট নেওয়ার জন্য যে জায়গাটা তৈরি করলাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা প্রিন্ট করতে পারি, প্রিন্ট হলো কোটেশন, যে মাই নেম ইজ, মাই নেম দিয়ে আমরা একটা কলম দেই। দেওয়ার পরে বলেন তো আপনার কোটেশনের ভিতরে ভেরিয়েবলকে অ্যাক্টিভ করতে গেলে বা ভেরিয়েবলকে কাজ করাতে গেলে কি করতে হয়? ভেরিয়েবলের $সাইন। $সাইন ইউজ করে ভেরিয়েবলটা লিখতে হয়, রাইট? $সাইন ইউজ করে জি এই যে আমি ভেরিয়েবল নেমটা দিলাম, তাহলে আমার এটা চলে আসবে। ওকে, সো এখন দেখেন আমি প্রথমে ইউজারকে মেসেজ দিলাম যে আপনার নামটা লেখেন। তারপরে আমি আমার ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কীভাবে ইনপুট নিতে হয় সে লাইনটা আমি লেখলাম। লেখার পরে আমি এখন প্রিন্ট করে দিলাম যে হ্যাঁ তুমি যে নামটা এখন লেখছো সে নামটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এটার জন্য আমি যদি সচরাচর এখানে রান দেই, দেখেন এখানে রান দিলে কিন্তু আপনার এন্টার নেম চাচ্ছে, কিন্তু আমি নেম যে লিখবো সে জায়গাটা পাচ্ছি না, ভিএস করে সে জায়গাটা পাচ্ছি না। তো না পাইলে এই যে নিচে আবার দেখাচ্ছে, এখানে যদি আমি লিখি এনিওয়ার শাহিনুর, এখানে দেখেন কি আসতেছে, এখানে লেখলে আমার কি লেখা আসতেছে, যে আননোন ইভালুয়েশনস রেসপন্স টাইপ নাল, মানে এভাবে ভিএস করে কাজ করবে না। এভাবে ভিএস করে কাজ করবে না। এটার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে রান না দিয়ে ইনপুট যখন নিব সেক্ষেত্রে আর কি, এখান থেকে রান না দিয়ে আমরা এই টার্মিনালে যাব, টার্মিনাল
টার্মিনালে ক্লিক করব। টার্মিনালে আসার পর এই যে একটা জায়গা পাবো, এখানে আমরা লিখবো ডার্ট, DART, ডার্ট। আমি কোন কোন ফাইলটাকে রান করতেছি? main.dart এই ফাইলটাকে রান করতেছি, তাই না? আমরা কিন্তু main.dart এই ফাইলটা রান করতেছি, তাই তো? জি। জি। তাহলে যেহেতু আমার যে ফাইলটাকে আমি রান করতে চাচ্ছি টার্মিনালে, তার ডার্ট লেখার পরে আমাকে লিখতে হবে ওই ফাইল নেমটা। ওই ফাইল নেমটা কি আছে? main.dart। তাহলে আমি ডার্ট লিখলাম প্রথমত, মানে স্মল লেটার সবগুলো হবে। তারপর আমি ফাইল নেমটা লিখলাম। ফাইল নেমটা লেখার পরে আমি যদি এন্টার দেই, এইবার আমাকে কিন্তু একটা স্পেস দিছে, জায়গা দিছে, যে এন্টার ইউর নেম, আমাকে নেম লিখতে বলছে, এই যে আমাকে জায়গা দিছে। সো এই জায়গা আমি কি করব, যে আমি যদি লিখি শাহিনুর, এই যে শাহিনুর লেখে যদি আমি এন্টার দেই, দেখেন সুন্দর করে লিখতে আমার মেসেজটা চলে আসছে যে মাই নেম শাহিনুর। ঠিক আছে? সো আমরা যখন ইনপুট নেব ইউজারের কাছ থেকে, তখন আমরা টার্মিনাল দিয়ে কাজটা করব। এতটুকু আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে? তো এখন যেহেতু ইনপুট আমাদের অনেক প্রকারে হতে পারে, শুধু যে আমরা কি বলে এটাকে স্ট্রিং টাইপের ইনপুট নেব এমনটা তো না। আমরা অনেক সময় ইন্টিজার টাইপের ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে, ডাবল টাইপের ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে। সো অনেক টাইপের ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যদি মনে করেন ইন্টিজার টাইপের ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, আমাদের বেশিরভাগ তো ইন্টিজার টাইপের নিতে হয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? পার্স করে নিতে হবে। কি করতে হবে বলেন তো? পার্স করতে হবে। পার্স করে নিতে হবে। সো পার্স করে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, মনে করো আমি ইন্টিজার টাইপের নিব, আর তাহলে আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আর ডেটা টাইপের পরে আমি নাল চেকটা করে নিব, কারণ ভবিষ্যতে এরর না খাওয়ার জন্য। তারপরে আমি লিখলাম যে কি নিতে পারি, নাম্বার নিতে পারি। নাম্বার নিলাম। সো এখন নাম্বার নিলাম আমার, তাহলে আমি যে ইনপুটটা নেব, এই যে এতটুকু জায়গায় যে আমি ইনপুটটা নিব, এই ইনপুটটা আমি কোথায় রাখছিলাম? প্রথমে নেমে রাখছিলাম। এখন আমি ইনপুটটা কোথায় রাখবো? নাম্বারে রাখবো। সো ইন্টিজার টাইপের নিতে গেলে আমাকে প্রথমে করতে হবে কি? পার্স করে নিতে হবে। পার্স করার জন্য ইন্ট আবার লিখতে হবে ডট। এই দেখেন এখানে আছে কি পার্স। এই পার্স করে নিতে হবে, অর্থাৎ এই পার্স করে নেওয়ার পরে হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে যে din এবং রেড লাইন SON, এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা আবার এর ভিতরে লিখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? stdin ডট, এটুকু একটু ভালো করে বুঝবেন, বুঝছেন? কারণ এই প্রবলেম সলভিংয়ে এই জিনিসটা, এই দুটো জিনিস লাগবেই। তারপর হচ্ছে রিড লাইন, এই যে চলে আসছে। এখানে শেষ ক্লোজ করার জন্য আমাকে শেষের দিকে সেমিকোলন করতে হয়। কোনো লাইন শেষ করার জন্য অবশ্যই ওই লাইনের শেষে সেমিকোলন দিতে হয়, এটা আপনারা অবশ্যই জানেন। সো এখন তারপরে একটা ইরোর খাচ্ছি। কেন ইরোর খাচ্ছি? কারণ যেহেতু আমরা এই ভেরিয়েবলটাকে নাল কিনা সেটা চেক করলাম, কিন্তু ইউজার যেটা ইনপুট নেবে সেটা তো আমি চেক করি নেই। এখন ইনপুট ইউজার দিতেও পারে, নাও দিতে পারে, তার মানে এটা নাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাতে আমার নাল চেকটা করে ফেলতে হবে। ঠিক আছে? সো এটার জন্য আমাকে কী করতে হবে? এই জায়গাটাতে আমি যে আমরা তো গতদিন আলোচনা করছিলাম, স্পেসিফিক কোনো ভেরিয়েবলকে নাল কিনা সেটা চেক করার জন্য কোন অপারেটর ইউজ করতে হয় বলেন তো? এক্সেলোমেটরি সাইন, তাই না? স্পেসিফিক কোনো স্পেসিফিক কোনো ভেরিয়েবলকে নাল চেক করার জন্য আমাদের এক্সেলোমেটরি সাইনটা ইউজ করতে হবে। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ওই প্রবলেমটা চলে যাবে। সো এখন আমরা এখানে আসতে পারি যে এবার আমরা লিখি, যদি আমরা ইনপুট নেব কিবার কি ইন্টিজার, তাহলে ইন্টিজার যদি আমি ইনপুট নেব এবং সেটা আমার নামে থাকবে, তাহলে আমরা প্রিন্ট করে দিতে পারি প্রিন্ট নাম। ওকে, শেষ। তাহলে আমরা আবার এখানে লিখবো যে ডার্ট, না এখানে লেখার আগে একটা দিন আগে রান দিই, ডার্ট মেইন ডট ডার্ট। দেখেন আমাদের কিন্তু কোনো কাজ হবে না,
কোনো কাজ হলো না, কেন হলো না বলেন তো? আমার এটুকু অংশ কোনো কাজই করলো না। এটুকু অংশ কোনো কি কাজ করছে? কাজ করছে কি এখানে? না, করেনি। করে নাই। করেনি। এর মেইন কারণ কি? এগুলো কিন্তু সিম্পল প্রবলেম, কিন্তু আপনাদেরকে অনলি দেখা যাবে যে অনেক সময় খেয়ে নিবে। এটা মেইন কারণ হচ্ছে এই যে আমরা যখন কোনো কিছু এখানে এডিট করব, এখানে রান দিলেও কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই যে সেভ করবেন না। এই যে দেখেন এখানে কিন্তু আনসেভ আছে, ওয়ান আনসেভ ফাইল। যতক্ষণ পর্যন্ত আনসেভটা সেভ করবে না ততক্ষণে কোনো কিছুই কাজ করবে না। সো এখানে করতে হবে প্রথমত এখানে ক্লিক করে আপনাকে আগে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে আবার লিখতে হবে ডট। ওকে, এবার এন্টার ইউর নেম দিলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে, সো এবার এন্টার ইউর নেম দিবেন। কি দেওয়া যায়, যেমন আমি দিতে পারি যে হাসিবুল ভাই কথা বলছেন, হাসিবুল। ইমরান ভাই আছেন এবং রবিউল ভাই আছেন, অনেকে আছেন। আপনারা কি মাইন্ড করতেছেন কেন একজনের নাম বলার কারণে? আচ্ছা, তাহলে হাসিবুল ভাই লিখলাম, তারপরে আমি যদি এন্টার করি দেখেন আমার কাছে কিন্তু আবার একটা স্পেস জায়গা চাচ্ছে, কিন্তু আমাকে কোনো মেসেজ দিল না। কেন মেসেজ দিল না বলেন তো? মেসেজ দিল না কারণ আমি এবার যখন ইনপুট নিছি, ইনপুট নেওয়ার আগে আমি কি করি নাই, আমি ইনপুট ইনপুট নেওয়ার আগে ইন্টিজার টাইপের ইনপুট নেওয়ার আগে ইউজারকে কোনো মেসেজে প্রিন্ট করাই নেই, এই জন্য আমাকে কোনো মেসেজ দিচ্ছে না। তাহলে আমি এখানে প্রিন্ট করে নিব আগে, প্রিন্ট এন্টার নাম্বার। ওকে, প্রিন্ট দিলাম, এন্টার নাম্বার দিলাম। ওকে, এইবার হচ্ছে ওখানে দেই নাই, তারপর আমি এন্টার করে দিলাম। এইবার হচ্ছে আমাদের, আর যদি এই জায়গাটা অনেকগুলো হয়ে যায় কি করবেন? ক্লিন করে নেবেন। ক্লিন করার উপায় হচ্ছে এই যে এখানে আপনারা ক্লিয়ার লিখবেন, CLER, ক্লিয়ার লিখলে আপনাদের এই যে টার্মিনালটা একটু আগের যে রান করা বিষয়গুলো এগুলো মুছে যাবে আর কি, আবার ফ্রেশ হবে। সো এখন আমরা আগে এটাকে সেভ করে নেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবেন। সেভ করে নেওয়ার পর এখানে লাগবো ডট মেইন ডট। আপনারা কি বুঝতেছেন? বলেন। জি ভাই, এখন বুঝতেছি। ওকে, শাহিনুর লিখলাম। দেখেন প্রথমে আমাকে মেসেজ দিল যে এন্টার ইউর নেম। যখন আমি মেসেজটা পাইলাম তখন আমি আমার ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে। ইউজার লিখে দিল শাহিনুর। তারপরে আবার আপনারা কি জানেন যখন প্রোগ্রামিং মানে কোড রান হয়, কোড কিন্তু উপর থেকে এক লাইন করে রান হয়, এটা কি আপনারা জানেন? জি ভাই। হ্যাঁ, কোড সবসময় উপর থেকে রান হয়, মানে প্রথমে যেটা থাকবে সেটাকে আগে রান করবে, তারপরের লাইন, এইভাবে নিচে যায়। সে যদি প্রথমে এসে পাইছে কি, মেন ফাংশনে ঢুকার পরে প্রথমেই পাইছে এন্টার ইউর নেম, ইউজারকে মেসেজ দিল। তার মেসেজ দেওয়ার পরে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য আমরা ডার্ট থেকে একটা সিস্টেম জানি, stdin ডট রেড লাইন sonc, এটা দিয়ে আমরা ইনপুট নিতে পারি। সো আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলাম শাহিনুর। তারপরে আবার আসলো এখানে এসে দেখলো যে আবার ইউজারকে মেসেজ দিছে, কি মেসেজ? এন্টার ইউর নাম্বার। দেখে আমি যখন এন্টার করলাম আমাকে এন্টার ইউর নাম্বার চাচ্ছে। এখন আমি যে নাম্বার দেই, যেহেতু আমি ইনপুট নিছি নাম্বার নেওয়ার জন্য, সো আমি যে নাম্বার দেই মনে করো যে 202505, আমি নাম্বারটা নিলাম। আমি যদি এন্টার দেই তাহলে দেখেন আমাকে নাম্বারটা দেখাচ্ছে প্রথমে। কেন? আমি প্রথমে প্রিন্ট করছি নাম্বার, এই যে নাম্বার দেখাচ্ছে, তারপরে প্রিন্ট করছি নেম, এই জন্য পরবর্তীতে আমাকে নেম দেখাচ্ছে। তো ইনপুট নেওয়ার এতটুকু বিষয়ে আপনারা বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কিনা একটু আমাকে অ্যানসার করেন। এই যে ইনপুট যে নিলাম এতটুকুতে কোনো প্রবলেম হয়েছে কিনা এইটা একটু অ্যানসার করতে হবে। জি না ভাইয়া, বুঝতে পারছি। এখন তাহলে আপনারা ইনপুট নিতে পারবেন তো নাকি? জি ভাই, নিতে পারবো। ভাই এখন একটা কোশ্চেন মাথায় ঘুরতেছে, জি বলবো? অবশ্যই। যে মানে এখানে তো ইনপুট নিলাম মেইন ফাংশনে, হ্যাঁ কিন্তু আমি তো ইনপুট মানে আমি আমার অনেকগুলা ফাংশনেও
ইনপুট হিসেবেও রাখতে পারি, তখন কি এরকম ডাট দিয়া ওই ফাংশন গুলার নাম লিখতে হবে বারবার? এই যে আমি একটা ফাংশন থেকে ইনপুট নিয়ে দেখাই, হ্যাঁ? আচ্ছা ভাই। ঠিক আছে। তো আমাদের প্রথমে যেহেতু আমরা মেন ফাংশন দিয়ে কাজগুলো করলাম, তো আমাদের যেহেতু ফাংশনে ইনপুট নিতে হতে পারে, কারণ আমাদের প্রবলেম সলভিংটা কিন্তু ফাংশন দিয়েই করতে হবে, হ্যাঁ? কারণ ফাংশন ছাড়া অ্যাকসেপ্টই হবে না, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ফাংশন লিখি। ফাংশনের লেখার স্ট্রাকচারটা কিরকম বলেন তো? প্রথমে কি থাকে? একটা ফাংশনের প্রথমে কি থাকে? প্রথমে একটা রিটার্ন টাইপ রিটার্ন থাকবে। টাইপ থাকে। রিটার্ন টাইপ আমি যে রিটার্ন করব না, এই জন্য আমি লিখলাম ভয়েড, ঠিক আছে? ভয়েড হয়। কি দেওয়া তারপর যায়? ফাংশনের একটা নাম, ফাংশনের একটা নাম। হ্যাঁ, ফাংশনের একটা নাম থাকবে। নামটা কি দেওয়া যায়? দিলাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট আর নামটা অবশ্যই ক্যামেল কেস হবে, লোয়ার ক্যামেল কেস। যেহেতু লোয়ার ক্যামেল কেস, তো প্রথম অক্ষরটা ছোট হাতের হবে। স্টুডেন্ট, স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে ফার্স্ট হয়। ব্র্যাকেট তারপরে প্যারামিটার দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, দিতেও পারি, নাও দিতে পারি। তারপর হচ্ছে কার্লি ব্রেস দিলাম। এবার আমরা এইটাতে আমরা কি করব? আমরা এবার ইনপুট নেব এখান থেকে, মেইন ফাংশন থেকে, কিন্তু কাজ করাবো এই ফাংশনে গিয়ে, ঠিক আছে? তাহলে মেইন ফাংশনে আমি যেহেতু ইনপুট নিছিলাম, প্রথমে একটা ইনপুট নিছিলাম, কি নেম ইনপুট নিছিলাম না? বুঝতেছেন? জি জি। এই নেমটাকে আমরা ফাংশনে গিয়ে হচ্ছে প্রিন্ট করাবো। কোথায় প্রিন্ট করাবো? ফাংশনে গিয়ে। ফাংশনে গিয়ে। তাহলে আমরা মেইন ফাংশনে যারা প্রিন্ট করছি সেটাকে আমরা ডিলিট করে দেই। এটাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে একটু কোডটাকে রিসাইজ করে নিই। এই কোড ফরম্যাট, আপনারা যদি রাইট ক্লিক করে কোড ফরম্যাট দেন, তাহলে কোডের এই হিজিবিজিগুলো আপনার হয়ে আপনাকে ফরম্যাটে একটা নিয়ে আসবে কোডগুলোকে, বুঝছেন? এই দেখেন কত সুন্দর একটা ফরম্যাট হয়ে গেল। এরকম করে আপনারা করবেন। সো এখন আমরা কি করব? এই যে নেমটা প্রথমে অ্যান্টারিয়র মেসেজ দিব, তারপর নেমটা নিব। আমি এটাকেও তুলাই দেই। ওকে, তার প্রথমে নেমটা নিব। নেমটা নেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করব। তো প্রিন্ট করার আগে এই ফাংশনে আমি যে নেমটা পাবো, কিভাবে পাবো? তাহলে এই ফাংশনের মধ্যে আমাদের একটা কি লাগবে বলেন তো? একটা প্যারামিটার লাগবে, তাই না? জি আমি যদি ডাটা পাঠাই, আমি যদি মেন ফাংশন থেকে যে আমাদের আর্গুমেন্টটা সেটা যদি পাঠাই কোনো ফাংশনে, তাহলে ফাংশনে সেটাকে রিসিভ করার জন্য কি করতে হয়? প্যারামিটার নিতে হয়, তাই না? জি। প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে তারপরে হচ্ছে ওই ফাংশনের ভিতরে কাজ করাই। তাহলে যদি আমরা আর্গুমেন্ট পাঠাবো নেম, সেহেতু আমরা নেম নামের একটা প্যারামিটার নিই। তাহলে প্যারামিটার নিলাম, যে প্যারামিটার যদি ওটা স্ট্রিং টাইপের, তাহলে আমরা স্ট্রিং লিখলাম। প্যারামিটার লেখার সময় অবশ্যই ডেটা টাইপ, তারপরে আছে প্যারামিটার নেম লিখতে হয়, তাই না? জি। নেম, রিকোয়ার্ডটাও তো ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ, রেকর্ড ব্যবহার করলে যে আপনার চলে যাবে উপরে, নেমটা উপরে থাকবে, চলে যাবে একবার সুন্দর করে, জি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন নেমটা পাইলাম। এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট, ওকে, আমরা একটা দিলাম, $সাইন ইউজ করলাম, নেম দিলাম। ওকে, এখন কি আমার এই ফাংশনটা কাজ করবে? না, করবে না। কেন করবে না, কারণ আমি কলই দেই নেই। এক্স্যাক্টলি, কারণ আমরা সবাই কি বুঝতেছেন ভাইয়া? জি ভাই, বুঝতেছি। ইমরান ভাই কি অবস্থা বলেন, বুঝতেছেন কিনা? জি ভাইয়া, বুঝতেছি। ওকে, রবিউল ভাই বুঝতেছেন? রবিউল ভাই বুঝতেছেন না? আছেন না নাই? রবিউল ভাই বুঝতেছেন? রোকন ভাই বুঝতেছেন? বুঝতেছি ভাই, আমি এই যে ক্লাস দেখতে দেখতে বাসা যাইতেছি তো ভাই, বাসের মধ্যে তো ক্লাস দেখতেছি তো। ওকে ওকে, ঠিক আছে। আর ক্লাস রেগুলার করতে হবে আচ্ছা ভাইয়া, এরপরে থেকে কোনো ক্লাস মিস করা যাবে না, ঠিক আছে?
না, না, এই যে মানে ক্লাস দেখতেছি আর যাইতেছি তো এই কারণে আর কি কথা বলতে পারতেছি না। ওকে, ঠিক আছে। মঞ্জুরুল ভাই কি অবস্থা, বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। ওকে। রিফাত ভাই কি অবস্থা? জি ভাইয়া, বুঝতেছি, আমি বলছি। ওকে, ঠিক আছে। কোথাও প্রবলেম হলে একটু কোশ্চেন করে ফেলবেন। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে না, এই ফাংশন কাজ করবে না। মেইন কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু মানে আপনি আপনি পৃথিবীর বাইরে যা কিছুই করেন, প্রবলেম মানে যা কিছুই করেন না কেন সেটা কিন্তু মেইন ফাংশনকে বলতে হবে। কারণ আমরা যা কিছু করি আমাদের একজন কিন্তু লিডার থাকে আর কি। ঠিক সেম টু সেম আমরা যা কিছু করি, যত ফাংশন ডিক্লেয়ার করি না কি করি আমাদের মেইন ফাংশনকে বলতে হবে যে আমার একটা ফাংশন আছে, তুমি ফাংশনটা কাজ করবা। সো এতটুকুই হচ্ছে। সো আমি যদি একটা ফাংশন করছি স্টুডেন্ট নেম, এটা মেইন ফাংশনে বলতে হবে। বলার জন্য আমাকে কী করতে হবে, মেইন ফাংশনে যেতে হবে, সেখানে আমাদের ফাংশন নেমটা লিখতে হবে স্টুডেন্টস। এই যে স্টুডেন্ট নাম ফাংশন চলে আসছে। দেখেন, যেহেতু আমি রেকর্ড করি নাই সেহেতু আমার নেমটা শুধু ওখানে দেখাচ্ছে এই মানে মার্কিং করে। রেকর্ড করলে নেমটা সহজ যেত আর কি। তাহলে আমাকে এটা কেটে দিতে হবে। এবার যেহেতু আমার এখানে নেম দেখাচ্ছিল, তাহলে আমাকে এখানে কি করতে হবে, নেম পাঠাতে হবে। এবার তো আমরা কি করব না, আমরা তো লিখে দিব না। এবার কি আমরা লিখে দিব এরকম করে? এরকম করে কি লিখে দিব? না না, লিখে দিব না। লিখে দিব না, কারণ আমাদের লিখে দিলেও কিন্তু কাজ হবে, কিন্তু আমাদের লিখে দিব না। ইউজার চাইলে যে কোনো নাম দিতে পারে, একবার শাহিনুর লিখতে পারে, একবার রিফাত লিখতে পারে, একবার মঞ্জুরুল লিখতে পারে, একবার হাসিবুল লিখতে পারে, একবার ইমরান লিখতে পারে। এই জন্য এইটাই হচ্ছে সুবিধা, যেন ইউজার যে কোনো কিছুই ইনপুট দিতে পারে, সেটাই আমার ফাংশন কাজ করবে। আমরা এবার স্পেসিফিক করে লিখে দিব না। এই জন্য আমরা কি করব, যেহেতু লিখে দিব না, এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এই যে ইনপুটটা নিলাম, ইনপুটটা নেওয়ার পরে কোন ভেরিয়েবলে রাখলাম, নেম ভেরিয়েবলে রাখছি, তাই না? জি হ্যাঁ, এখন যেহেতু আমাদের যে কোনো জি। ইনপুট নেই না কেন সেটা আমার নেম ভেরিয়েবলে রাখবো, তাহলে আমার এই ভেরিয়েবলটা ধরলেই তো হয়ে যায়, তাই না? তাহলে আমার ভেরিয়েবলটাকে ধরলেই তো কাজটা শেষ হয়ে যায়। হুম হুম তাহলে আমরা ভেরিয়েবলটাকে ধরলাম, ভেরিয়েবলটাকে ধরলে আমার কাজটা শেষ হয়ে গেল, ব্যাস। আর এই যে নেম ভেরিয়েবলরা, এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা একই না হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আলাদা হওয়াই ভালো, কারণ ভেরিয়েবলগুলো সবসময় আলাদা হওয়াই বেটার, ঠিক আছে? কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য, মানে আপনাদের না, প্রোগ্রামিংয়ে আপনারা যখন ডেভেলপ করবেন সফটওয়্যার, তখন আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটাকে সেভ করে নেই। তারপর লিখতে হচ্ছে ডার্ট মেইন ডট ডার্ট। ওকে ওকে, আমাকে বলছে যে প্রথমেই মেসেজ দিল যে এন্টার ইউর নেম, তাহলে নেম দিলাম রিফাত। ওকে, কি আসবে এবার? এই যে আমার চলে আসলো কিন্তু স্টুডেন্ট নেম রিফাত। কিন্তু এই স্টুডেন্ট নেম রিফাত এটা কিন্তু মেইন ফাংশনে ছিল না। তাহলে এটা কে কাজ করলো, কে কে কোন কোথায় কাজ করে এটা প্রিন্ট করে ফেললো? নিশ্চয় আমাদের আমাদের তৈরি করা ফাংশনে, তাই না? জি জি, তাহলে আমাদের তৈরি করা ফাংশনে গিয়ে এই কাজটা করে ফেললো, ঠিক আছে? সো এইরকমভাবে হচ্ছে আমরা আমাদের ফাংশনগুলোতে আমাদের নেওয়া ইনপুটগুলোকে কাজ করাতে পারবো, ঠিক আছে? ভাইয়া, একটা কোশ্চেন ছিল জি, যে ভাই, আমার ডাটে কি ধরেন এই ফাংশনটা অন্য একটা ফাইল ক্রিয়েট করে এই আর্গুমেন্টটা পাস করতে পারি? বুঝি নাই। আমি কি মানে আমি মানে ডাটে কি আমি যেমন একটা মেইন ফাংশন এখন কাজ করতেছি, হ্যাঁ তো হ্যাঁ, এরকম কি আরেকটা ফাংশন ক্রিয়েট করে ওইখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে অ্যাকচুয়ালি ওইখানে কি ফাংশন ফাংশন লিখে ইম্পোর্ট করে ইউজ করা যায় ফাংশন ফাইল? মানে ফাইল রিড করা। হ্যাঁ, ফাইল রিড করা বা হ্যাঁ হ্যাঁ, কোনো ওগুলো কিছু যায়। পাস করা। হ্যাঁ, ওগুলো যায়। ওগুলোর জন্য একটা আচ্ছা, ক্লাস তাহলে হবে, ওগুলোর জন্য একটা ক্লাস হবে, ফাইল রিড করা, ও, ইয়া করা, ওইগুলো ক্লাস হবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
ওকে, আপাতত ওগুলো দরকার নাই, কারণ ওগুলো একটু আরও অ্যাডভান্স লেভেলের টপিকস, তো এগুলো আপাতত লাগবে না। যেতটুকু আমি শেখাচ্ছি এতটুকুই আপাতত লাগবে, বুঝতে পারছেন? জি ভাই, জি। ওইগুলো এখনো ঠিক শেখার দরকার নাই, আমি প্রেফার করব ওইগুলো এখনো শেখার জি ভাই। দরকার নাই। আমি যেগুলো বলি সেগুলো শিখেন, কারণ এগুলোই হচ্ছে আপনাদের মেন কাজে লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই, জি, ঠিক আছে। ঠিক আছে, জি ভাই। তাহলে এখন আমরা এই বিষয়টা আমরা শিখে ফেললাম। আমরা একটু পরে যখন প্রবলেম সলভ করব তখন এইটা আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন একটু পরে। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত আমরা ইনপুট নেওয়ার বিষয়গুলো ক্লিয়ার করলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাপ। আমরা এখন শিখবো ম্যাপটা। সো ম্যাপ শেখার জন্য যে কাজটা করতে হবে এগুলো আমি সব ডিলিট করে দিই। ভয়েড মেইন। ওকে, আচ্ছা, ম্যাপের একটা জিনিস আছে, ম্যাপের একটা স্ট্রাকচার আছে। ম্যাপের একটা স্ট্রাকচার আছে কি জানেন? ম্যাপের শুরুতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ম্যাপ লিখতে হবে, MAP, ম্যাপ মানে ক্যাপিটাল লেটারের M, তারপরে A, তারপর হচ্ছে P থাকতে হবে, মানে ম্যাপ লিখতে হবে। ম্যাপ লেখার পরে হচ্ছে এটা দিতে হবে। এই ম্যাপ কিন্তু দুইটা জিনিস নাই, কয়টা জিনিস নাই বলেন তো? দুইটা জিনিস ভাই, দুইটা জিনিস নাই। কি কি দুইটা জিনিস কেউ বলতে পারবেন? কি আর ভ্যালু। এক্স্যাক্টলি, ধন্যবাদ। মানে ম্যাপ সবসময় কি এবং ভ্যালু নিয়ে কাজ করে, ঠিক আছে? ম্যাপ সবসময় কি ভ্যালু নিয়ে কাজ করে, যেহেতু প্রথম অংশটা হবে কি এর মান, পরের অংশটা হবে আপনার হচ্ছে ভ্যালুর মান। তাহলে কি এবং ভ্যালু নিয়ে যদি কাজ করে তাহলে কি যে ডাটাগুলো থাকবে নিশ্চয়ই সেগুলো একটা ডেটা টাইপ থাকবে, রাইট? আমরা তো জি, প্রথমেই দেখেছিলাম যে প্রত্যেকটা ডেটারে একটা কি থাকে, ডেটা টাইপ। একটা ডেটা টাইপ থাকে। তাহলে যদি কি এবং ভ্যালু নিয়ে কাজ করে তাহলে কি এর কি একটা ডেটা টাইপ থাকবে না? জি, জি থাকবে। তাহলে আমি যদি কি নেই, প্রথমত কি নেওয়া যায়, মনে করেন যে আমি ইন্টিজার টাইপের কি নেব। স্টুডেন্ট যদি আমি ডিপেন্ড করি ইন্টিজার টাইপের যদি আমি কি নেই, তাহলে আমাকে এখানে ইন্টিজার নিতে হবে, রাইট? তারপর আমি যেহেতু স্টুডেন্টের আইডি এবং নেম নিব, তাহলে আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং নেমটা হবে কি টাইপের ডেটা টাইপ বলেন তো? স্ট্রিং, তাই না? জি, স্ট্রিং। তাহলে আমার কি নেওয়া মানে আপনার এই যে এটাকে বলা হয় কি, মানে প্রথম অংশটা হচ্ছে কি, কি এই প্রথম অংশটাকে বলা হবে কি, যেটা ডেটা টাইপ আমি ইন্টিজার দিলাম। পরবর্তী অংশটাকে বলা হবে ভ্যালু, ভ্যালু যেটা ডেটা টাইপ আমি স্ট্রিং নিলাম, ঠিক আছে? এরকম হচ্ছে ম্যাপের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা কি, সেটা একটা ডেটা টাইপ আপনাকে দিতে হবে। আপনি চাইলে এখানে স্ট্রিংও ব্যবহার করতে পারেন বা অন্যান্য ভ্যালু ডাবল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ভ্যালুটা স্ট্রিং অথবা ইন্টিজার বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আপনার ডাটাটা কীরকম হবে ডাটা মডেলের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন, রাইট? ওকে, জি, জি। তারপর হচ্ছে এখানে আবার আপনাদের এই যে এই কাজটা হয়ে গেলে দেন এখানে আপনার কি করতে হবে, ম্যাপের একটা নেম লিখতে হবে। ম্যাপের নেম কি লেখা যায়? স্টুডেন্ট, স্টুডেন্টস নেম। স্টুডেন্ট নেম না, আমি স্টুডেন্ট দিই, কারণ স্টুডেন্ট দিলে আমি আইডি এবং নাম দুইটা নিতে পারবো। সো আমি এই যে একটা জিনিস বলছিলাম যে ভেরিয়েবল নেমটা খুবই স্ট্রিক্ট। এই ভেরিয়েবল নেমটা আপনাকে অবশ্যই আপনার ডেটার ওপর বেস করে সুন্দর একটা নেম নিতে হবে যাতে আপনার আজীবন মনে থাকে। আমি যদি স্টুডেন্ট নিব তার মানে স্টুডেন্টসের কী থাকতে পারে, আইডি থাকতে পারে, নেম থাকতে পারে। সো আমি যদি ভেরিয়েবলটা স্টুডেন্টস নেই তাহলে আমাদের গুড ভেরিয়েবল হবে এটা, ঠিক আছে? তাহলে এখানে স্টুডেন্ট নিলাম। তারপরে কি করতে হবে, আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। এই ম্যাপের ক্ষেত্রে আমাকে ইকুয়াল সাইনের পরে কার্লি ব্রেস নিতে হবে, তো সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে একটা কাজ করতে হয়, এই জায়গাটাতে একটা সেমিকোলন দিতে হয়, ঠিক আছে? একটা সেমিকোলন দিলে কোনো এরর থাকবে না, সব সলভ। সো এখন আমরা ম্যাপের একটা নেম নিলাম এবং ম্যাপের কার্লি ব্রেস দিয়ে ম্যাপের বডি তৈরি করলাম। এখন এই বডিতে আমার ডাটাগুলো থাকবে। তাহলে ডাটার জন্য কিটা কোন টাইপের নিছি আমি? ইন্টিজার টাইপের, তাই না? জি, জি। তাহলে ইন্টিজারের জন্য আমি 01 নিলাম,
01 আইডি, অথবা হ্যাঁ 01 নেই, তারপর হচ্ছে আমি নিলাম আইডি, মানে কি ভ্যালু লেখার পরে আমাকে কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে মানে কি লেখার পরে কোলন, তারপরে ভ্যালু লিখতে হয়। ভ্যালুটা কি স্ট্রিং টাইপের লেখার জন্য কি করতে হয়, প্রথমে কোলন দিতে হয়, তাই না? কোলন বলতেছি আসলে কোটেশন দিতে হয়, তাই না? স্ট্রিং টাইপের ডাটা লিখতে গেলে কি দিতে হয়? কোটেশন। কোটেশন দিতে মানে হয়। জি জি, কোটেশন দিতে হয়। হাসিবুল, তারপরে আমি একটা স্টুডেন্ট নিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখন যদি আমি একটা নিলে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি যদি দুইটা নিতে যাই তখন কিন্তু আমার প্রবলেম হবে। দুইটা নিতে গেলে আমার প্রবলেম হবে। কি প্রবলেম হবে দেখেন। কমা দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমি যখন একটা নিলাম কোনো প্রবলেম হলো না, যখন আমি দুইটা নিতে যাব তখন আমাকে প্রথমটাতে কমা দিয়ে আসতে হবে, ঠিক আছে? কমা দিলে আর দ্বিতীয়টাতে প্রবলেম হবে না। এভাবে আমি 1000টা নিতে পারি। সো দ্বিতীয়টাতে নিলাম আমি রিফাত নিলাম। সো এতটুকু হলো আর কি, আরও আপনারা চাইলে ইচ্ছা মতো নিতে পারবেন, আমি আর নিচ্ছি না। সো এতটুকুই, একটু ফরম্যাট করি। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যাপের বিষয়গুলো। এই ম্যাপের স্ট্রাকচার এতটুকুই, যে আমাদের ম্যাপের মধ্যে প্রথমে একটা ম্যাপ থাকবে, তার দুইটা ইয়ে থাকবে, একটা কি থাকবে, একটা স্ট্রিং টাইপের থাকবে, সেটা ডেটা টাইপগুলো উপরে ডিফাইন করে দিতে হবে। তারপর হচ্ছে ওই ম্যাপের একটা নেম থাকবে, তারপরে ইকুয়াল সাইনের পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ম্যাপের বডি তৈরি করতে হবে। এবং ম্যাপের বডি তৈরি করার পরে অবশ্যই ওই উপরে যে আমি ডেটা টাইপগুলো দিলাম সেই ডেটা টাইপের ওপর ভিত্তি করে আমাকে ডাটাগুলো ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে ইন্টিজার না দিয়ে এখানে স্ট্রিং দিতাম তাহলে আমাকে অবশ্যই এখানে স্ট্রিং টাইপের ভ্যালু নিতে হতো। কি টাইপের ভ্যালু নিতে হতো? এবার দেখেন আমাদের ইরর খাইছে, তাই না? বুঝতে পারছেন? এবার আমি এখানে যে ডেটা টাইপ দিব সেই ডেটা টাইপের অনুযায়ী আমাকে এখানে ভ্যালুগুলো নিতে হবে। আমি যদি কিটে স্ট্রিং, শুধু স্ট্রিং চাচ্ছে, আমি যদি ইন্টিজার রাখছি শুধু আমি ইন্টিজার দিলাম, ব্যাস এতটুকু। খুবই সিম্পল, ম্যাপটা খুবই সিম্পল, এতটুকু আর কি। ম্যাপটা আমাদের হচ্ছে ফ্রেমওয়ার্কে লাগবে। সো ফ্রেমওয়ার্কে যখন আমরা ডাটা মডেল নিয়ে কাজ করবো তখন আমাদের ম্যাপগুলো প্রয়োজন হবে, ঠিক আছে? সো এখন আমি ম্যাপের যে ভ্যালুগুলো এগুলোকে আমার প্রিন্ট করতে হবে, তাই না? এটা প্রিন্ট করার জন্য আমরা জাস্ট প্রিন্ট লিখবো। প্রিন্ট লেখার পরে ওই যে ম্যাপের নেমটা কি বলেন তো? স্টুডেন্ট, তাই না? এখন আমাদের এখান থেকে না করলেও হবে। জি, এখন যদি আমরা ইনপুট নিচ্ছি না ইউজারের কাছ থেকে, সো আমরা ডিবাগ মোডে যাই, আমরা সরাসরি এখান থেকে রান দিয়ে দিই, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। সিম্পল ব্যবস্থা। এই যে আমাদের চলে আসছে। কি হলো, টাইম কি শেষ হয়ে গেল নাকি? ও মাই গড, আর 15টা মিনিট আছে, আবার সেকেন্ড ক্লাস দিতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে আমাদের কি হলো, ম্যাপের যে ইয়ে আছে, আমি ওটা ম্যাপের নেমটা প্রিন্ট করলাম, মানে কি ম্যাপে যা যা আছে সব কিছু আমাদের কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, রাইট? প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে গেছে। এখন মেন কথা হচ্ছে ম্যাপের যে জি। কি আছে, ম্যাপের যে ভ্যালু আছে, এগুলো আমার স্পেসিফিকভাবে দেখার সুযোগ আছে। কিন্তু কিভাবে? আমি যদি প্রিন্ট করি, আমাকে সব সময় ম্যাপের নেমটা ধরতে হবে। ম্যাপের নেমটা প্রথমে ধরবো, তারপর ডট দিব। ডট দিলে দেখেন এই যে এই বিষয়গুলো, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। মানে অ্যাসাইনমেন্ট বলতে এগুলো আপনার হচ্ছে একটু শিখবেন আর কি। যেমন বিশেষ করে ইজ এমটি, ইজ নট এমটি, কিস, লেন্থ, ভ্যালুস, হ্যাঁ, এই কন্টেন্টস কি, কন্টেন্টস দ্বারা কি বোঝা যায় বলেন তো? মানে ওইটাতে আছে আছে কিনা। আছে কিনা। কন্টেন্টস আসলে বুলিয়ান টাইপের ডেটা রিটার্ন করে, ট্রু অর ফলস।
এই দেখেন এই কন্টেন্টস কি দ্বারা কি আছে কিনা সেটা নিয়ে মানে আপনি চেক করতে পারবেন, ভ্যালু দ্বারা ভ্যালু চেক করতে পারবেন, ম্যাপ আছে, রিমুভ আছে, আপডেটিং আছে, অনেক কিছু আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন ভালোভাবে। হ্যাঁ, সো আমরা যেটা ইউজ করব, আমরা দেখব যে এই যে ম্যাপটা এটাতে কীগুলো কি এবং ভ্যালুগুলো কি, এটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা স্টুডেন্ট যে আমাকে ম্যাপ নেমটা সেটা ডট দিলাম, তারপর আমি লিখবো যে আবার ডটটা দিই, ডটটা দেওয়ার পর এই যে এখানে দেখেন কি আছে, আমি কি যদি এখানে ক্লিক করে রাখি, এবার আমাদের কিগুলো শুধু প্রিন্ট করবে, আমাদের কি আছে আর কি। দেখি আমাদের কি আছে, দেখেন আমাদের কি আছে 1 এবং 2, তারপর যে 1 এবং 2 আমাদের কি আছে, ঠিক আছে। তারপর আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাই, আবার সেম টু সেম প্রিন্ট করে দেই, স্টুডেন্টস ডট, এই যে ডটের উপর এখানে এই যে ভ্যালুস আছে, ভ্যালুসটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা ওইগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে প্রবলেম সলভ করার সময় এগুলো খুবই আপনার কাজে লাগবে। ওকে, দেখেন আমার এবার ভ্যালুগুলো আলাদা করে প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে। সো এতটুকুই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমি যদি ম্যাপের ভ্যালুগুলোকে লুপের মাধ্যমে প্রিন্ট করাতে চাই তাহলে কি করে করব। ফর ইচ লুপ ইউজ করতে পারি বা অন্যান্য লুপও ইউজ করতে পারি। তো ফর ইচ লুপটা কীভাবে বলে ডিক্লেয়ার মানে আপনার লেখে একটু বলেন তো, স্ট্রাকচারটা কেমন? ফর ইচ লুপ লেখার জন্য প্রথমে কি করতে হয়? ফর ইচ লুপ লেখার জন্য প্রথমে কি লিখতে হয়? প্রথমে কালেকশন নেম অথবা ম্যাপ নেম এগুলো লিখতে হয়, তাই না? বুঝতেছেন? জি তাহলে এখানে এই ম্যাপের মধ্যে বা এটাও তো একটা কালেকশনের বলা যায়, বা এই ম্যাপের মধ্যে ম্যাপ নেমটা কি স্টুডেন্ট, তাই না? তারপরে স্টুডেন্টসের পরে ডট দিবেন, ডট দেওয়ার পরে লিখবেন কি ফর ইচ, তাই ফর, এই যে ফর এফ লেখলে ফর ইচ চলে আসছে, এই অ্যাকশন থাকবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট নেবেন, নেওয়ার পরে আমি মনে করলাম যে এখন আমি কি প্রিন্ট করব, কি এবং ভ্যালু দুইটাই প্রিন্ট করব। তাহলে আমি কিটা নিলাম, এটা দুইটা জিনিস নিবে, একটা কি নিবে আর একটা ভ্যালু নিবে, ঠিক আছে। এই যে চলে গেল। আমি এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কিস $sign key and values $sign, এই যে আপনাদের এখানে কিন্তু ওই ভেরিয়েবলগুলো শো করায়, বুঝছেন? এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে, শেষে আপনার ক্লোজ করতে হবে। তো আমরা যদি এখন এটাকে রান দেই, তাহলে আমাদের এবার একটা একটা করে প্রিন্ট করবে, ঠিক আছে। দেখেন প্রথমগুলো আমরা তো প্রথম দুইটা ইনপুটগুলো আলাদা করে নিয়েছিলাম, ওগুলো বাদ। এই যে আমাদের যেটা সে লুপের মাধ্যমে চালাইলাম, প্রথমে লুপ 1-এ আসলো, কি দেখাচ্ছে আমাদের 1 এবং ওইটার ভ্যালু আছে হাসিবুল, কি দেখাচ্ছে 2, ওটার ভ্যালু আছে রিফাত। এতটুকু বুঝতে পারছেন? জি জি ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটা লিঙ্ক কি ক্লোজ করতে হবে নাকি? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আমাদের শেষ করলাম। এখন আর একটা জিনিস শেখাই, হোয়ারের ব্যবহারটা শেখাই। হোয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়ারটা খুবই ইম্পর্টেন্ট। হোয়ারটা কীরকম? এই যেরকম WHERE, হোয়ার, এই হোয়ারটা WHERE, হোয়ার, এই হোয়ারটা খুবই ইম্পর্টেন্ট। হোয়ার মানে হচ্ছে, হোয়ারটা কি? হোয়ারটা হচ্ছে ফিল্টারিং এক প্রকার বলা যায়, ডার্টের এক প্রকার, এটাকে ফিল্টারিং বলা যায়। অর্থাৎ ডার্টে আমরা বিভিন্ন ধরনের ম্যাপ থাকতে পারে, সেট থাকতে পারে, লিস্ট থাকতে পারে, হ্যাঁ, এই ধরনের জায়গাগুলো থেকে। তো এগুলোতে যেহেতু অনেক ধরনের ডাটা থাকে, তো ডাটাগুলোকে আমাদের ফিল্টারিংয়ের প্রয়োজন আছে কিনা বলেন তো? আছে ভাই, ফিল্টারিংয়ের প্রয়োজন আছে। এই ফিল্টারিংয়ের কাজটা আসলে মোটামুটি হোয়ারে বেশিরভাগটা করে ফেলে আর কি। এই হোয়ার দিয়েও আমরা করতে পারি, এছাড়াও আমরা অন্য লুপ চালাই করতে পারি, অন্য অনেক অনেক কিছু দিয়ে করতে পারি।
সো মেইনলি হচ্ছে হোয়ারটা, বিশেষ করে হোয়ারের কিছু মেথড আছে যেগুলোর মাধ্যমে ইজিলি আমরা এই ফিল্টারিংয়ের কাজটা করতে পারি। সো আমরা ম্যাপে যদি একটা ফিল্টারিং করি, যে মনে করি যে ম্যাপে যেমন 0 এবং 1 আছে, 1 এবং 2 আছে, তা আমরা যদি ফিল্টার করি যে যে যদি যদি 2-এর চেয়ে যাদের আইডি 2-এর চেয়ে ছোট, তাদের বা 2-এর চেয়ে ছোট বা 2-এর চেয়ে বড় সে আইডিগুলোকে আমরা প্রিন্ট করব না। তাহলে আমরা কি একটা ফিল্টারিং করে ফেললাম কিনা? একটা ফিল্টারিং করে ফেলতেছি, তাই না? তো এটার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে নেমটা লিখতে হবে, কালেকশনটা লিখতে হবে, ডট, আমি যদি রিমুভ করে দেই, এই যে হোয়ার, এই যে রিমুভ হোয়ার, এই হোয়ার যখন আমি ক্লিক করব, ভ্যালু দিলাম, ওকে, এটা দিলাম। এবার যদি আমি মনে করি আমার কি আছে, আমার ভ্যালু আছে, আমার সব কিছু আছে, এখন আমি মনে করি কি, যাদের কি ছোট, বড়, ছোট দিই, 2-এর চেয়ে যারা ছোট, তাদেরকে নর্মালি কি করবে? রিমুভ করে ফেলবে। তারপরে রিমুভ, সে থাকবেই না, ঠিক আছে? এবার আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট আমার যে ম্যাপটা আছে সেটা যদি এবার প্রিন্ট করি, দেখেন কি আসে। দেখেন ম্যাপটাতে এই যে শেষে যে প্রিন্টটা করলাম, ম্যাপে কি 1 নম্বর আইডিটা আছে? নাই ভাইয়া। নাই। তার মানে এভাবে হচ্ছে আমরা ফিল্টারিংগুলো করতে পারি হোয়ার ইউজ করে, ঠিক আছে? হোয়ার ইউজ করে এভাবে ফিল্টারিং করতে পারি। অথবা আমি যে লিস্ট ব্যবহার করি, আমরা যদি গতকাল ক্লাসে লিস্ট শিখছিলাম, আমি একটা ভার নিলাম, লিস্ট নিলাম, লিস্টে দিলাম, লিস্ট করার জন্য কোন ব্র্যাকেট দিতে হয় এখানে? স্কোয়ার ব্রেসেস। স্কোয়ার ব্রেস দিতে হয়। ওকে, ধন্যবাদ। ওকে, তো আমি মনে করি 1 2 3 4 5 6 7, এই বেশি হয়ে গেছে, 6 7 8 9 10 দিলাম, আমি 10 পর্যন্ত নিলাম। এখন আমি হোয়ার কন্ডিশন ইউজ করে আমি একটা কাজ করব, যে এখান থেকে যারা ইভেন, অর্থাৎ ইভেন সংখ্যা, তাদেরকে আমরা প্রিন্ট করব, বা আমরা অড সংখ্যাকে প্রিন্ট করব। এটা কি ইউজ করে করব? হোয়ার কন্ডিশন ইউজ করে। কোন কন্ডিশন বলেন তো? হোয়ার কন্ডিশন, অর্থাৎ হোয়ার দ্বারা ফিল্টারিং করব। তাহলে হোয়ার দ্বারা এটাকে ফিল্টারিং করার উপায়টা কি? আমার এটাকে হোয়ার দ্বারা ফিল্টারিং করার উপায় কি? আমি প্রথমে লিস্টটা দিব, লিস্ট ডট লিখবো। এখানে তো অনেক কিছু, এগুলো তো আপনারা অ্যাসাইনমেন্ট ছিল, এগুলো মোটামুটি আপনারা হয়তো দেখছেন, না দেখলে দেখে নেবেন ভালোভাবে। হোয়ার, আমি সরাসরি হোয়ারটা নিলাম, হোয়ার টেস্ট, এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, চেক দেই, চেক, ওকে। এবার চেক দিলাম যে লিস্টের ভিতর, বা লিস্ট যে কালেকশনটা, সেটার ভিতরে যদি ইভেন সংখ্যা থাকে সেটাকে অনলি প্রিন্ট করবা। তাহলে আমি কি করব? চেক ডট ইজ ইভেন, এই যে চলে আসলো, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে ইজ ইভেন যেগুলো আছে তোমরা সেগুলোকে প্রিন্ট করো। সেটার জন্য আমি শেষে গেলাম, প্রিন্ট লিস্ট, ওকে। আছেন কি? শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শোনা যাচ্ছে। ও আচ্ছা, এই মিটিং আর বেশিক্ষণ নাই। কিন্তু কয় মিনিট আছে আর দেখেন তো?
এখানে আমার এখান থেকে তো আর দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা সে এটা 4 মিনিট। নিউ মিট দেওয়া হবে as soon as possible 4 new মিনিট meet- 4 মিনিট। আচ্ছা দ্রুত নিউ মিট দেওয়া হচ্ছে, সমস্যা নেই, দ্রুত জয়েন করবেন। হ্যাঁ, যাই হোক, সো এখানে হচ্ছে এখানে কোনো কিছু প্রিন্ট করলো না, কেন কেন প্রিন্ট করলো না কেউ কি বলতে পারবেন? প্রিন্ট করে নাই, এর মেইন কারণ হচ্ছে যখন আমরা লিস্টটাকে আমরা হোয়ার দ্বারা চেক করলাম, চেক করার পরে কিন্তু হোয়ার কি করে, হোয়ার হচ্ছে নিজের মতো একটা জায়গা তৈরি করে, নিজের মতো একটা জায়গা তৈরি করে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে সেগুলো সেট করতে হবে। তবে ভার ভেরিয়েবলে সেগুলো সেট করলাম যে লিস্ট ইভেন্টগুলো আমার এই ভেরিয়েবলটাতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি এবার প্রিন্ট করে দেই, এই লিস্ট ইভেন্টটাকে প্রিন্ট করতে হবে। এখানে লিস্ট ইভেন্ট ইভিএন, এই লিস্ট ইভেন্টটাকে আমাকে প্রিন্ট করে নিতে হবে। এই এসটা থাকবে না আর কি, যেহেতু আমি নেম দিয়েছি ওরকম। ওকে, তাহলে আমি রান দিয়ে দিই। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু ইভেন্ট সংখ্যাগুলোকে প্রিন্ট করে ফেলছে, বুঝতে পারছেন? আসেন না না এবার? জি। ও আচ্ছা আছে, আর 3 মিনিট আছে। ওকে, 3 মিনিট চলুক। তাহলে আমরা কি করতে হবে, হোয়ার কি করে লিস্টের ক্ষেত্রে অর্থাৎ কালেকশনের ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন করে একটা জায়গা তৈরি করতে করে সেই জায়গাতে আমরা হচ্ছে ডাটাগুলোকে রেখে দেয়। এই জন্য আমরা নতুন করে একটা ডেটা মানে ভেরিয়েবল নিলাম, যেখানে এটা চেক করবো আর এখানে রাখবো, চেক করবো আর এখানে রাখবো। তো চেক করলাম আর এখানে রাখলাম, ইভেন্ট সংখ্যাগুলোকে চেক করলাম আর রাখলাম, চেক করলাম। দিন শেষে আমরা হচ্ছে এটাকে যখন প্রিন্ট করলাম, আমরা হচ্ছে ইভেন্ট সংখ্যাগুলোকে পেয়ে গেলাম। সো এতটুকু হচ্ছে আমাদের হোয়ারের কাজ কারবার। আর যদি এটা যেহেতু আমাদের নর্মালি প্রিন্ট হয়েছে, আমরা চাইলে এটাকে লিস্ট আকারেও প্রিন্ট করাইতে পারি। লিস্ট আকারে প্রিন্ট করার উপায় হচ্ছে এই যে তোমাদের এখানে শেষ হয়েছে না, এই শেষে আমাদের ডট লিখে যদি টু লিস্ট করি, কি করি, টু লিস্ট মানে আমরা এইটাকে চাচ্ছি এটা আবার একটা অ্যারে হয়ে যাক, এটা নতুন করে একটা অ্যারে হয়ে যায়, অ্যারে হয়ে সেগুলো জমা হোক। যেহেতু আমরা এখানে নর্মালি জমা করতেছিলাম, আমরা চাচ্ছি এবার এই জমাটাকে আমরা অ্যারের মাধ্যমে করবো, অর্থাৎ অ্যারে করলে আমাদের সুবিধা আছে, আমরা আবার ইন্ডেক্স পাবো, অনেক কিছু পাবো। সো টু লিস্ট করলে আমাদের অ্যারের মধ্যে প্রিন্ট হবে। আমি যদি রান দিই, দেখেন এবার আমাদের এটা অ্যারে, এই যে আমাদের এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমাদের অ্যারে বোঝাচ্ছে, তার মানে অ্যারের মধ্যে অ্যারের ভিতরে এগুলো প্রিন্ট হয়ে গেল। এতটুকু ক্লিয়ার, রাইট? জি ভাই। জি ভাইয়া। ওকে, এখন ভাইয়া, আমরা প্রবলেম সলভিং এ যাব। সো আমি এখন মিটটা কেটে দিব, আপনার নতুন করে মিট দিচ্ছি, দ্রুত জয়েন করেন। ওকে ভাইয়া।
ওকে, দেখতে পাচ্ছেন সবাই? সরি, ওকে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখা ওকে, যাচ্ছে। ঠিক আছে। আমরা এখন প্রবলেম সলভিং করার জন্য প্ল্যাটফর্মে যাব, সেটা হচ্ছে কোডওয়ার্ডস প্ল্যাটফর্মে যাব। ঠিক আছে, স্ক্রিন শেয়ার তো আছে তাই না? জি আছে। জি, স্ক্রিন শেয়ার আছে। ওকে, আমরা প্রবলেম সলভিং করব এখন। আমাদের মোটামুটি যতটুকু প্রয়োজন ছিল আমরা মোটামুটি শেষ করে ফেলছি। আরও আমরা প্রবলেম সলভ করতে করতে আমরা নতুন নতুন জিনিস শিখব। সেটা আমাদের হচ্ছে প্রবলেম সলভিং করার মাধ্যমে শিখতে হবে। শুধু শিখে গেলে হবে না, সেটা যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা শিখবো না। এই জন্য আমরা এখন থেকে প্রবলেম সলভিংয়ে যাব এবং ধীরে ধীরে আমাদের যে অ্যাডভান্স টপিকগুলো প্রবলেম সলভিং করার মাধ্যমে শিখে যাব। সেটার জন্য আমাদের প্রথমে আসতে হবে কোডওয়ার্ডসে। আপনারা তো সবাই এখানে অ্যাকাউন্ট করে ফেলছেন। যারা অ্যাকাউন্ট করেন নাই, এখানে ক্লিক করলে গুগল দিয়েও আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। সিম্পল বিষয়, এত কিছু বিষয় নাই। তো এখানে আসার পরে এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। তো এরকম এনভায়রনমেন্ট পাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে প্র্যাকটিস আছে, এখানে আসার পরে এই যে মানুষের চিহ্ন প্র্যাকটিসে ক্লিক করে দিবেন। প্র্যাকটিসে ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের কিছু প্রবলেম আসবে। দেখেন এগুলো সবগুলো প্রবলেম। এখানে অনেক রকমের প্রবলেম আছে। এখানে এই সবগুলো প্রবলেমের মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজে কাজ করি সেই ল্যাঙ্গুয়েজের নাম কি বলেন তো? ডার্ট। ডার্ট শিখতেছি। এই ডার্টের আইকন কোনটা এখানে? প্রথমটা। এই যে প্রথমটা, এখানে যে আপনি ইয়া রাখেন, কার্সার রাখলে দেখেন ডার্টের আইকন, ডার্ট লেখা উঠতেছে। তার মানে এই প্রবলেম যেটা আছে সেটা আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করতে পারবো। এরপরে হচ্ছে দেখেন এই যে প্রবলেমটা, এটা আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করতে পারবো। এই ধরনের যেগুলো প্রবলেমগুলোতে ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করা যাবে সেগুলো আমাদেরকে সলভ করে নিজের প্রোগ্রামিং নলেজটাকে স্ট্রং করতে হবে, সিনট্যাক্সগুলোকে স্ট্রং করতে হবে। আমাদের মোটামুটি যে বুদ্ধির বিষয়গুলো, লজিক্যালি যে স্ট্রংটা, সেটা আমাদের এখান থেকে করতে হবে। তো এখান থেকে আমরা যেভাবে প্রবলেমগুলো সলভ করবো, আমরা চাইলে এখান থেকে এইখান থেকে আমরা সব প্রথমে যেহেতু আমরা অনেক কিছু বুঝবো না, এই জন্য ইজিয়েস্টগুলো এখানে সিলেক্ট করে দিব। তারপরে মাই ল্যাঙ্গুয়েজ কি, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডার্ট, এই ডার্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে অ্যাপ্রুভ স্ট্যাটাস তো তা থাকলো। তারপর দেখি এইগুলো বি অ্যাপ্রুভ ওইটাই থাকবে, ঠিক আছে। তারপরে প্রোগ্রেস যেগুলো, ওটা ওয়াল থাকবে। ডিফিকাল্টি এখানে দেখেন 8Q যেটা, এটা সবচেয়ে সহজ, তার চেয়ে একটু কঠিন 7, তার চেয়ে একটু কঠিন 6, এইভাবে হচ্ছে সবচেয়ে কঠিন হচ্ছে 1। ঠিক আছে, যারা একটু মানে প্রথমে কম বুঝি আমরা 8KYU এর যে প্রবলেমগুলো সেগুলো সলভ করব, আর যারা একটু ভালো বুঝি তারপর ধীরে ধীরে এদিকে যাবো আর কি। তো আমরা 8Qটাকে ক্লিক করব। 8Qটা ক্লিক করে রাখবো। তারপরে হচ্ছে ট্যাগও দিতে পারেন। আপনি কোন ধরনের প্রবলেম সলভ করবেন, আপনি কি অ্যালগরিদমে সলভ করবেন, নাকি আপনি অ্যারে সলভ করবেন, নাকি বাইনারি, নাকি ফান্ডামেন্টাল, নাকি গেমসের প্রবলেমগুলো, নাকি লিস্টের প্রবলেমগুলো, ম্যাথমেটিক্যাল, নাম্বার থিওরি, কোন প্রবলেমগুলো সলভ করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আবার একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে সার্চ করতে পারেন যে আমি কোন প্রবলেমটা, আমরা যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো দিব, সে অ্যাসাইনমেন্টগুলো আমরা হচ্ছে এইখানকারই কিছু প্রবলেম লিঙ্ক আমরা হচ্ছে গুগল ফর্মে দিব, গুগল ফর্ম না, ওয়ার্ডে দিব, ওয়ার্ডে একটা পেজে করে দিব। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, ইভেন ওই প্রবলেমে নিয়ে যাবে। ওই প্রবলেমটা সলভ করে সাবমিট করে ফেলবেন। সাবমিট করার পরে যদি সাবমিট অ্যাকসেপ্টেড হয়, সেই কোডটা আমাদের যে ওয়ার্ড ফাইল থাকবে সেই প্রবলেম এর নিচে আপনি সলভটা আপনি হচ্ছে কপি করে ওখানে বসায় দিয়ে
ওয়ার্ড ফাইলটা সুন্দর করে সাজাবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওয়ার্ড ফাইলটা সুন্দর করে সাজাবেন, আমি দেখাচ্ছি অ্যাসাইনমেন্টটা কীভাবে করবেন, আমি দেখাই একটু দাঁড়ান। প্রথমে আপনারা ওয়ার্ডে যাবেন, আমরা যখন ওয়ার্ড ফাইলটা দিব তখন তো আপনারা অটোমেটিক ওয়ার্ডে থাকবেন। ওয়ার্ড আমরা করতাম, ভার্চুয়াল কন্টেস্ট ক্রিয়েট করতাম, কিন্তু আপনার হ্যাকার র্যাঙ্কে যেখানে করা যাচ্ছে ওখানে আবার ডার্ট সাপোর্ট করতেছে না। এই জন্য আসলে এখান থেকে প্রবলেমগুলো নিতে হবে। তা আপনাদের যেভাবে থাকবে আমি একটু ভাই, দেখাই দিই। আমরা কি লিখব? বুঝি নাই, বুঝতে পারি নাই। কোড ওইটা তো আপনার কথা না আমি বুঝতে পারি না, কি তো কি বলতেছে, কেউ কি ইয়া বুঝতে- করব লিখব? উনি কি বলছে একটু বুঝাবেন আমাকে। উনি বুঝাতে যাচ্ছে আমরা যে লিড কোডে অ্যাকাউন্ট খুলেছিলাম না, ওইখানেও কি মানে এটার মতো প্রবলেম? হ্যাঁ, লিড কোডেও এটার মতো প্রবলেম আছে, কিন্তু লিড কোডের প্রবলেমগুলো একটু Solving অ্যাডভান্স টাইপের। লিড কোডের প্রবলেমগুলো একটু হবে অ্যাডভান্স টাইপের, কিনা ওখানে আপনারা যদি এটা। এখন যান তাহলে মাথা ঘুরে যাবে। ঠিক আছে, আপাতত লিড কোডে যাওয়ার দরকার নাই, আপাতত কোড ওয়ার্স থেকে আমরা কিছুটা আমাদের নলেজ থেকে স্ট্রং করি, দেন হচ্ছে লিড কোডের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তো আমাদের এরকম একটা ওয়ার্ড ফাইল দেওয়া থাকবে ওয়ার্ড ফাইলে দেওয়া থাকবে প্রবলেম লিঙ্ক, প্রবলেম 01, এটার লিঙ্ক থাকলো 01 ওকে লিঙ্ক, প্রবলেম 01 লিঙ্ক। এখানে আমরা প্রবলেমটা, যেমন আমি যদি মনে করি যে এই প্রবলেমটা আপনাকে দিব, ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটা আপনাকে দিব, সে এই প্রবলেমের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করে নিব। ঠিক আছে, কপি করে আপনাদের ওয়ার্ডে এখানে বসাই দিয়ে রাখবো। এই যে আপনাদের ওয়ার্ডে এখানে বসাই দিয়ে রাখবো। আপনারা কি করবেন, এই অ্যাসাইনমেন্টটা যখন পাবেন এইটাকে কপি করে নেবেন। ঠিক আছে, অথবা আমরা এটাকে লিঙ্ক আকারে সেট করে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা লিঙ্ক করে দিব, অথবা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হচ্ছে ব্রাউজারে আসবেন, অথবা আমরা লিঙ্ক করে দিব আর কি, লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। ব্রাউজারে এসে যে কোনো একটা বারে আপনারা যদি পেস্ট করে এন্টার দেন তাহলে কি হবে, আপনাদেরকে সরাসরি প্রবলেমটাতে নিয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? জি জি, জি বুঝতে পেরেছি। হ্যাঁ, সরাসরি প্রবলেম যে নিয়ে যাবে, তখন আপনারা প্রবলেমটাকে সলভ করবেন। ঠিক আছে, এখন প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা আমরা একটা জিনিস দেখাই, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টগুলো করবেন। কোড ওয়ার্ডসে গেলাম, আমরা এই যে প্র্যাকটিসের জায়গাটাতে আসবো। নেট একটু মেবি স্লো করতেছে। এই ধরনের প্রবলেমগুলো আসবে, আমরা 8Qটা সিলেক্ট করে সলভ করব। এরপর আমরা যদি সার্চ করে সলভ করতে পারি, কি সার্চ করব, আউটকাম নাম্বারস, এখানে অনেক কিছু সার্চ করতে পারি, আমরা যে কোনো প্রবলেমে সলভ করতে পারি। আপনাদের সুবিধা মতো যেটা পারবেন সেটা সলভ করবেন। আর আমাদের অ্যাসাইনমেন্টটা প্রথমত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই যে আমি একটা 8Q দেখাচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্ক অনেক স্লো নাকি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো,
নেটওয়ার্কটা মেবি অনেক স্লো হয়ে আছে, দাঁড়ান। হ্যালো, জি শুনতে আর নেটওয়ার্কটা একটু অনেক স্লো, তো একটু ধীরে যাচ্ছে আর কি, দাঁড়ান। এই যে দেখেন আমার প্রবলেমটা আবার চলে আসলো। আমি যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কাউন্ট অড নাম্বারস বিলো এন। তাহলে আমার ডেসক্রিপশন থাকবে, প্রবলেমের ডিটেলসে কী থাকবে, ডেসক্রিপশন থাকবে। এই যে আমাদের ডেসক্রিপশনে কি লেখা আছে, যে গিভেন এ নাম্বার এন, এন টাইপের একটা নাম্বার তুমি নিবা, অর্থাৎ ইনপুট নিবা ইউজারের কাছ থেকে, যেটা তুমি রিটার্ন করবা দ্য নাম্বার অফ পজিটিভ অড নাম্বারস বিলো এন, মানে যে ওই যে অড নাম্বারগুলো, ওই নাম্বার পর্যন্ত যেগুলো অড নাম্বার থাকবে সেইগুলো তুমি প্রিন্ট করবা। ইজি বলছে। ইনপুটটা হবে কীরকম, যেমন আমি যদি 7 ইনপুট নেই তাহলে আমার তিনটে আউটপুট আসবে। কী কী আউটপুট আসবে? 7। তাহলে 1 থেকে 7 পর্যন্ত কয়টা অড নাম্বার আছে বলেন তো? 1 থেকে 7 পর্যন্ত অড নাম্বার কয়টা? হ্যালো হাসিবুল ভাই বলেন। 3টা ভাইয়া। 3টা ভাইয়া। 3টা। তাহলে 1 থেকে 7 পর্যন্ত 3টা অড নাম্বার আছে। আর এখানে বলছে যে আমরা একটা নাম্বার নিবা ইউজারের কাছ থেকে, রিটার্ন করবা যে ওই নাম্বারের পজিটিভ অড নাম্বারস বিলো, মানে যতগুলো পজিটিভ অড নাম্বার আছে সেগুলো তুমি প্রিন্ট করবা। তার মানে নেগেটিভগুলো না, কিন্তু পজিটিভ অড নাম্বারগুলো তোমাকে প্রিন্ট করতে বলছে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত পজিটিভ অড নাম্বারগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে। তাহলে 15 যদি লিখি তাহলে 7টা অড নাম্বার পাবো, এগুলো হচ্ছে অড নাম্বার পাবো। সো এইটা আমাদের প্রবলেম। এইরকম ইনপুট নিলে এরকম আমার আউটপুট আসবে, এরকম আমার আউটপুটগুলো আসবে। তো এটা আসার জন্য এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি? সলভ করার জন্য আমাকে এই যে ট্রাই এগিন বা অথবা ট্রাই থাকতে পারে। এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটা যদি আমি ক্লিক করি তাহলে আমাকে প্রবলেম পেস্ট করার একটা জায়গা দিবে, ঠিক আছে। প্রবলেম পেস্ট করার একটা জায়গা দিবে। এই যে প্রবলেম পেস্ট করার একটা জায়গা দিল, যে আমার সলিউশন আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। এই যে আমাদের ডার্ট সিলেক্ট করছিলাম, এই জন্য আমাদের ডার্ট দেখাচ্ছে, এই যে ডার্ট, ঠিক আছে। এখানে দেখেন প্রবলেমটা আমি সলভ করার করে এখানে দিতে হবে। এখানে বলছে ফাংশন দিছে একটা, যে ইন্টিজার টাইপের হবে, ওয়ার্ড কাউন্ট ফাংশন নেম এবং এন। তার মানে ইউজারের কাছ থেকে তুমি এন টাইপের ভ্যালু নিবা। কি নিবা? এন টাইপের একটা ইনপুট নিবা, যে ইনপুটটা নেওয়ার পরে তোমাকে এই ধরনের আউটপুট দেখাতে হবে, তাই না? বুঝতে পারছেন? জি। জি। এটার জন্য আমি কি করব, আমি ভিএস কোডে যাব। আমি স্ক্রিনটা 2 ভাগ করলাম, 2 ভাগ করে আমি ভিএস কোড ওপেন করব। ওকে, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিই। ওকে, এই প্রবলেমটা একটু চিন্তা করেন তো কিভাবে সলভ করা যেতে পারে, একটু চিন্তা করেন ততক্ষণ আমি লিখি। তাহলে আমাকে প্রথমেই বলছে যে তুমি গিভেন নাম্বার এন, তার মানে এন একটা নাম্বার ইউজার নিবে বা ইউজার দিবে আর কি। সেখান থেকে আমাকে ওই এনের বিলো, অর্থাৎ এনের নিচ পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে, বিলো মানে নিচ পর্যন্ত, তাহলে এনের বিলো অত এনের নিচ পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করতে হবে। সেগুলো অবশ্যই পজিটিভ হতে হবে, মাইনাস হওয়া যাবে না। তাহলে আমাদের এন, তাহলে ইউজার একটা এন টাইপের একটা ডাটা ইনপুট দেবে, যে কত, যদি বলে 10 বা 15, 50, 100, 200, 500 এরকম ইনপুট দেবে। ওই ইনপুটের বিলো মানে নিচ পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করে দেখাতে হবে। এটা মেন কথা। তাহলে আমাকে ইউজার কাছে ইনপুট নিতে হবে। তাহলে আমি প্রথমে একটা প্রিন্ট করে দেই, প্রিন্ট
enter please enter n তুমি এন্টার করো, যে তুমি n একটা n নাম্বার তুমি n নাম্বার একটা এন্টার করো। ইউজারকে বললাম আর কি। এখন তাহলে এখন যে নাম্বারটা দিতে বললাম সে নাম্বারটাকে আমাকে নিতে হবে। নেওয়ার জন্য কি করতে হবে বলেন তো এবার? ইউজারকে বললাম তুমি এর একটা নাম্বার দাও, সেই নাম্বারটা Input. নেওয়ার জন্য আমাকে কি লিখতে হবে বলেন? প্রথমে কি লিখতে হবে? ইন্টিজার কোশ্চেন বোধক চিহ্ন, তারপর নাম্বার অথবা n এন যেহেতু n চাইছি ইকুয়াল তাই না, টু n চাইছি n দিলাম, হ্যাঁ। তারপরে ইন্টিজার তাই না, পার্স Dot ইন্ট পার্স মানে ইউজার parse, হ্যাঁ ইন্টিজার পার্স ডট পার্স তারপরে এসটিডি ইন তারপরে হ্যাঁ ডট ডট রেড লাইন এসওয়াইএনসি, ওকে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা 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 এক্সপ্লেনেটরি সাইন। ওকে। এটা এটা এক্সপেরিমেন্ট সাইন দেই নেই, কিন্তু ইরোরও খাই নেই, তাহলে দরকার নেই, আপাতত যেটা করে দেখি। তাহলে আমাদের এই যে এখানে একটা ইরোর আছে, এটার জন্য কি করতে হবে? এক্সক্লেমেটরি একটা সাইন না না, এই যে আচ্ছা। stdin, এখানে একটা ইরোর খাইছি। কুইক ফিক্স। কুইক ফিক্সে যে আমাদের কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে লাইব্রেরি, তাই না? জি, লাইব্রেরি ইম্পোর্ট করার পর আবার এরর খাইছি, এখন এটা সলভ করব কিভাবে? প্রথমটা সিলেক্ট করতে হবে। জি, আবার একটা এরর খাইছি ইম্পোর্ট করার পর। ওই যে একটা এক্সক্লেমেটরি একটা সাইন যে এই যে মানে স্পেসিফিক ভেরিয়েবলটা নালও হইতে পারে। এক্স্যাক্টলি এই জায়গায় আমাকে এক্সপেরিমেন্ট সাইন দিয়ে এটাকে চেক করে নিতে হবে। ওকে, ধন্যবাদ। জি, তো এখন আমরা ফাংশন তৈরি করব। আমাদের যেহেতু মেইন ফাংশনে কাজ হবে না, কারণ প্রবলেম সলভিং সবসময় ফাংশনে করতে হবে, ফাংশনটা আমার কোডটা কপি করে ওখানে দিতে হবে। সো ফাংশনটা কিভাবে করব? এখানে ফাংশনটা কিভাবে করছে সেটা আগে আমাকে দেখতে হবে। এখানে বলছে শুধু তুমি ইন্টিজার নিবা ওয়ার্ড কাউন্ট n, তাহলে মানে তুমি এই ফাংশনটা কি রিটার্ন করবে? কোনো কিছু কি রিটার্ন করবে এই ফাংশনটা? এই ফাংশনটা কি রিটার্ন করবে? না এটা রিটার্ন করবে না। কেন রিটার্ন করবে না? করবে না এটা, মানে এখানে রিটার্ন টাইপ ও হ্যাঁ করবে, এটা ওই যে ইন্টিজার টাইপ দেওয়া। ইন্টিজার টাইপ আছে, তার মানে এটা এই ফাংশনটা অবশ্যই রিটার্ন করবে। কি রিটার্ন করবে? ভয়েড না, ভয়েড না, না এইটা এই ফাংশনটা কি রিটার্ন করবে? অড অড না, ওয়ার্ড না, অড নাম্বার, ইন্টিজার নাম্বার রিটার্ন করবে, তাই না? নাম্বার। এখন অড করবে কিনা সেটা আমি জানি না। জি। এখন পর্যন্ত এটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে, রাইট? জি, জি, ওকে। তাহলে আমরা একটা ফাংশন লিখে ফেলি, যেহেতু ও ফাংশনটা দিছিল যে ইন্ট, ওদেরটাই লিখবেন কেন? না হলে আবার ইস্যু করে আর কি। ওদের যে ফাংশনটা থাকবে ওটাই লিখবেন ইন্টিজার। ওকে, দেখি ওরা কি লেখছে, কারণ এগুলো আবার সিস্টেমে কিছু থাকে, তো ওদের স্ট্রাকচার থাকে। তো ইন্ট, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, চাইলে আপনারা এটা কপি করে নিতে পারেন, এত লেখার সময় নেই, ঠিক আছে? ওকে, তারপর আমরা ফাংশনটাকে ওদের ফাংশনটা নিলাম, নেওয়ার পরে আমি ফাংশনটা পেস্ট করলাম, জাস্ট এতটুকুই, ঠিক আছে? এখন এই ফাংশনে ইরর খাইলাম, এর কারণ হচ্ছে যেহেতু এটা রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন কথাটা থাকতেই হবে, তাই না? প্রথমে আমরা যে কিছু জানি না, তাহলে আমরা 0 রিটার্ন করে দিই, তো ফাংশনটার রিমুভ মানে যে ইররটা খাইছি সেটা সলভ হোক। দেখে গেল। এখন আমাদের কাজ হচ্ছে মেইন কথা, আমি ফাংশনটাতে কি করব? ফাংশনটাতে করব ইউজার যখন সংখ্যাটা দিবে ইনপুট, তাহলে ইনপুটটা ধরার জন্য আমি এখানে n নিছি, তাই না? তাহলে n নিছি, তাহলে এখান থেকে আমাকে ফাংশনটাকে পাঠাতে কল করতে হবে না? জি,
ফাংশনে কল করলাম, ফাংশনের মধ্যে আমাকে এনটাই জি পাঠাইতে এনটা পাঠাতে হবে, সো আমি এনটা পাঠাই দিছি, হয়ে গেল। তাহলে ফাংশনের ভিতর ইনপুট যখন ইউজার দিল এন, ভেরিয়েবলটা নিলাম, ভেরিয়েবলে দিল, সেই ভেরিয়েবলটা আমি ফাংশনে দিয়ে দিলাম, ফাংশন আর্গুমেন্টটাকে পাস করাই দিল তার ফাংশনের বডির ভিতরে প্যারামিটারে। এবার প্যারামিটারে যদি পাইছি তার মানে ফাংশন বডিতে আমরা কাজ করতে পারবো। তার মানে আমরা এন পাইছি। এখন আমাকে বলছে যদি এন যদি আমি 7 দেই, তাহলে তার বিলো তার নিচে পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে পজিটিভ সেগুলো প্রিন্ট করো। এটার জন্য আমাকে কী করতে হবে? তাহলে আমাকে একটা লুপ চালাইতে হবে, তাই না? আমাদেরকে একটা লুপ চালাইতে হবে না, না হলে তো আমরা একটার পর একটা যাইতে পারবো না। যাইতে পারবো কি? জি আমরা যদি 1 থেকে 100 প্রিন্ট করি তাহলে আমরা একটা লুপ চালাইতে হবে না? না 1 থেকে 100 যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে লুপ চালায় করতে হবে কি না? জি জি, লুপ চালাইতে হবে, তাই না? তাহলে আমি এখানে 1 থেকে 7 প্রিন্ট করব, তাহলে আমি কি লুপ চালাবো বলেন? ফর লুপ জি চালাই জি দিলাম। ভাইয়া। আমি যদি এখানে আমি এখানে ইউজার ফরেন লুপ এখানে লুপ ইউজার দিল 7, এখন আমি 1 থেকে 7 প্রিন্ট করব। এখানে ফরের ভিতর কি কি লিখবো বলেন তো? আই ইকুয়াল কি লিখবো? 1 থেকে 7 প্রিন্ট করব, মানে 7 না, মানে ইউজার যত সংখ্যা দিবে আইকল সেভ আমরা 1 থেকে তত সংখ্যা প্রিন্ট করে দেবো, শেষ। i equal to 0 নাকি ভাইয়া? 0 না, মানে 1 থেকে শুরু করেন, 0 হবে। 1 থেকে শুরু করেন, তো আচ্ছা 1। আচ্ছা 1 থেকে i equal to 1 হ্যাঁ, তারপরে সেমিকোলন, তারপরে কি লিখবো? আই কন্ডিশনে কি দেবো? মানে যত সংখ্যা দিবে আমি তত সংখ্যা পর্যন্ত প্রিন্ট করব, মানে ওই সংখ্যা সমান পর্যন্ত। তাহলে আই এখানে কি দেওয়া যায়? i is less than i is less than or লেস দেন ইকুয়াল, i is less আই লেস দেন ইকুয়াল কি লিখবো এখানে? n এন, যেহেতু আমি এন ইনপুট নেব, n তাই না? জি এন, তারপর আমরা ইনক্রিমেন্ট করে দিব, যেহেতু আমি এক এক করে বাড়াতে চাচ্ছি সেহেতু ইনক্রিমেন্ট করে দিব। লুপের একটা বডি তৈরি করলাম, এবার আমি প্রিন্ট দিই, প্রিন্ট কোনটাকে প্রিন্ট করব? কি প্রিন্ট করব I এখানে? আই। এবার আমরা আই কে প্রিন্ট করি, তাহলে দেখেন কি i হচ্ছে। গুড। আমাদের এখন যেহেতু ইনপুট নিচ্ছি সেহেতু আমাদের টার্মিনালে যেতে হবে। তো টার্মিনালে আসলাম, প্রথমে ক্লিয়ার করলাম। তাহলে আমাদেরকে যা কাজটা করতে হবে, আগে একটু ফরম্যাট মেরে দেই। ফরম্যাট মারার পরে প্রথম কাজ হচ্ছে আমাকে আনসেভ ফাইল আছে কিনা সেটা সেভ করে নেওয়া। তো আনসেভটাকে সেভ করে নিলাম। তো আমি এবার লিখবো ডার্ট মেইন ডট ডার্ট, এন্টার দিলাম। এবার কি চাচ্ছে দেখেন তো, ইউজারের কাছে কি চাচ্ছে? ইউজারের কাছে n চাচ্ছে নেম না নাম্বার? এন নাম্বার চাচ্ছে, এন তম নাম্বার চাচ্ছে, তাই না? জি হ্যাঁ, তাহলে নাম্বারটা কত দিবেন বলেন? 15 দিবেন না 7 দিবেন? আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এই দুইটা যেহেতু ইনপুট আছে এই দুটো চেক দিই আর কি। তাহলে 15 দিই নাকি? 7 দিব। আচ্ছা 7 দিলাম। তাহলে আমি দেখি কি আচ্ছা। হয়। আমাদের ফাংশন এবার কি কাজ করে দেখেন। ফাংশন কি কাজ করছে দেখেন তো। 7 দেওয়ার পরে ফাংশন 1 থেকে 7 পর্যন্ত কি করে দিছে? প্রিন্ট করে দিছে। প্রিন্ট করে দিছে। তাহলে আমাদের কি 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করতে হবে নাকি শুধুমাত্র অড নাম্বারগুলো প্রিন্ট করতে হবে? অড নাম্বারগুলো। তাহলে আমার 1 থেকে 7 প্রিন্ট করা যাবে না। তাহলে আমরা অড নাম্বার প্রিন্ট করব। অড নাম্বার প্রিন্ট করার জন্য কি করব? তাহলে আমি এখান থেকে যে আমার যখন প্রিন্ট হচ্ছে তখন আমি শুধু অড নাম্বারগুলো ধরবো আর ইভেন নাম্বারগুলোকে ডিলিট করে দেব। তাহলে তো আমার অড নাম্বারগুলো প্রিন্ট হয়ে যাবে, রাইট? লুপে যখন একটার পর একটা সব নাম্বার আসতেছে, সো সেখান থেকে আমি যদি অড নাম্বারগুলো ধরে কোথাও রাখি, ইভেন নাম্বারগুলোকে আমি বাদ দেই, তাহলে আমার আউটপুটটা সঠিক হবে কিনা? জি হবে। তাহলে আমি 1 থেকে সবকিছু প্রিন্ট করব না। এবার আমি কি করব? প্রথমে একটা জায়গা তৈরি করি। জায়গা হচ্ছে ভার আমি কি লিখতে পারি এখানে? ভার মনে করো একটা জায়গা হচ্ছে কাউন্ট দিতে পারি, অথবা লিস্ট দিতে পারি, অথবা আমি এখানে দিতে পারি কাউন্টে দিই, কাউন্ট।
কাউন্ট নাম্বার না, কাউন্ট অড দেই, যে অড নাম্বার, কাউন্ট অড নাম, এমন একটা ভেরিয়েবল লিখলাম যাতে আমি বুঝতে পারি। তাহলে প্রথমত কাউন্ট অডে আমার কোনো ডাটা নাই, তাইলে আমার ডাটা না থাকলে আমি ইনিশিয়ালি কি অ্যাসাইন করে রাখবো বলেন তো? 0 অ্যাসাইন করে রাখবো, তাই না? বুঝতেছেন? জি জি জি, তাহলে 0 অ্যাসাইন করবো। এখন যদি আমি এখান থেকে, যখন আমি দেখতেছি যে লুপ কি করতেছে 1 থেকে n, যত যে সংখ্যা দিবে সেই সংখ্যা মধ্যে 1 2 3 4 5 করে প্রিন্ট করতে থাকতেছে। তো এখান থেকে আমি বেছে বেছে অড নাম্বারগুলোকে আমি এই কাউন্ট অড নাম্বারে আমি অ্যাসাইন করব। তাহলে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে একটা ইফ কন্ডিশন চালানো। কি কন্ডিশন? ইফ ইফ কন্ডিশন। ইফ যদি আমি দেখি যে আই পার্সেন্টেজ 2 নট ইকুয়াল 0, অর্থাৎ আই এর যে ভ্যালুটা আসতেছে সেটাকে 2 দ্বারা ভাগ করে মডুলাস 0 না হয়, তাহলে কি হবে সেটা, মানে ভাগশেষ 0 না হয়, তাহলে সেটা অড নাম্বার, রাইট? আমরা জানি কি, জি একটা সংখ্যাকে ভাগ করলে তার ভাগশেষ যদি 0 হয় তাহলে কি সেটা ইভেন নাম্বার, তাই না? জি জি তাহলে আমি যদি দেখি এটা ভাগশেষ 0 না হয়, তাহলে নট ইকুয়াল দিছি যেহেতু, তাহলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে এটা কি নাম্বার? অড অড নাম্বার। তাহলে আমি এখন এই যখন আমি লুপটা চালাচ্ছি, লুপ একবার আই পাইলো, আই এর মান 1 পাইলো, তারপরে কন্ডিশনে ঢুকলো, আই এর মান 1, সেটা কি 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 সমান হবে? হবে না, তাই না? তাহলে এটা আমার অড নাম্বার। তাহলে ওটা আমি কি করব? অ্যাসাইন করে দেব কোথায়? এখানে অ্যাসাইন করে দেব। জি জি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন কি না? জি জি ভাইয়া তাহলে আমি এখানে কি করব? জাস্ট হচ্ছে যখন এটা সংখ্যা আসবে এর মানটা আমি বাড়াই দিব। তার মানে প্রথম সংখ্যা আসলো, তার মানটা আমি কি করব? এই যেহেতু প্রথমে 1 আসছে, 1 এটা 0 সমান নয়, তার 1 অ্যাসাইন হবে। অ্যাসাইন হওয়ার জন্য আমি কি করব? কাউন্ট যদি প্লাস প্লাস করে দিই তাহলে তো হয়ে যায়, সিম্পল ব্যাপার। কাউন্ট প্লাস প্লাস করে দিলাম, যে কাউন্ট তুমি একটা প্লাস করে নাও, ব্যাস, একটা সংখ্যা প্রথমে নাও। তাহলে প্রথমে 1 নিয়ে নিবে, কাউন্ট প্রথমে 1 নিবে, তারপরে আবার 2 আসবে, 2 যেহেতু সমান হবে ওটা নিবে না, তারপর 3 আসবে, 3 যেহেতু সমান নয়, নট ইকুয়াল 0 হবে, তারপর 3টা নিয়ে নিবে, তারপর 4 আসবে, 4টা সমান, তারপর 4 নিবে না, 5 নিবে, এইভাবে হচ্ছে নিতে থাকবে, তাই না? বুঝতে পারতেছেন? জি তাহলে এখন আমি যদি এটা করে ফেললাম, তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করে দেই লুপের বাইরে গিয়ে কিন্তু প্রিন্ট করতে হয়। লুপের ভিতরে প্রিন্ট করলে আপনার আবার একটা একটা করে দেখাবে, আর লুপের বাইরে প্রিন্ট করলে ভেরিয়েবল যা আছে সব একসঙ্গে দেখাবে। কাউন্ট অর ডাউন, ওকে, সেভ, ক্লিয়ার, ডট, আমাদের ক্লাস একদম শেষের দিকে, 7, ঠিক আছে। 7 এসে কি পাইলাম? কি পাইলাম বলেন? 4 আমাদের কি 4 পাওয়ার দরকার ছিল? না 4 পাওয়ার কথা ছিল না, তাই না? এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে প্রবলেমটা দেখি। প্রবলেমটা কি বলছে, যে এখানে আমাদের এই যে বিলো এন, মানে 7-এর নিচে, আমি 7 পর্যন্ত ইকুয়াল, এখানে ইকুয়াল কি দেয়া যাবে? ইকুয়াল দেয়া যাবে না, 7-এর নিচ পর্যন্ত আমি না প্রিন্ট করব, 7-এর নিচ পর্যন্ত আমরা প্রিন্ট করব, ঠিক আছে।
ওকে, হ্যাঁ এবার বলতেছে যে তিনটা, আমাদের যে তিনটা অড নাম্বার আছে, আমাদেরকে তিনটা অড নাম্বার সে কাউন্ট করতে পারছে। ঠিক আছে, এ পর্যন্ত সে তিনটা অড নাম্বার কাউন্ট করতে পারছে। ওকে, এখানে প্রিন্টটা দেওয়ার দরকার নাই, সরাসরি রিটার্ন করে প্রিন্ট দিই। এখানে আমরা রিটার্নে দিলাম কাউন্ট অড নাম্বার রিটার্নে দিলাম। এবার আমরা কপি করে নেই, প্রিন্ট ওকে, সেভ। দাঁড়ান একটু চেক দিচ্ছি। পার্সেন্টেজ মডুলাস না দিয়ে যদি আমরা স্ল্যাশ দেই, ব্যাকস্ল্যাশ, তাহলে কি হবে না? না না না, এখানে তো ভাগশেষটা লাগবে আমাদের, বুঝছেন? আমাদের কিন্তু লাগতেছে কোনটা, ভাগশেষটা। তো এটা হবে না কিন্তু। আচ্ছা দাঁড়ান, লিস্ট করে দেখি। আচ্ছা একটা জিনিস দাঁড়ান, ডার্ট মেইন ডট ডার্ট। একটা প্রবলেম কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়। হ্যাঁ, আপনারা বিভিন্নভাবে ট্রাই করতে থাকবেন। আচ্ছা দাঁড়ান দেখি, এখানে আমি ইয়া করি, অ্যারে করে দিই। এখানে ইরর আসতেছে, কারণ হচ্ছে এখানে ইন্টিজার দিছি, এটা একটা ইরর। তাহলে এখানে আমাকে লিস্ট করতে হবে, মাইন্ড দ্য ডার্ট 7 এন্টার 7। দেখছেন চলে আসছে, তাই না? এবার কি আমাদের ইনপুটটা ঠিক আছে না, মানে আউটপুটটা ঠিক আছে না? বুঝতে পারছেন? জি জি। এইভাবে হচ্ছে আমাদের আউটপুটগুলোকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু ওটা ওইভাবেও তো হয়, ওইভাবে হচ্ছে না কেন? দাঁড়ান, 0
ফাংশন বলছে ইন্ট করতে হবে, শুধু বিপদ। আসতেছে কেন? আর সাধারণ দিকে এটা পেস্ট করে দেখি কি আসে। ভাইয়া, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমরা শুধু যতটা আমাদের ইভেন নাম্বার আছে সেগুলো শুধু কাউন্ট বাড়াইতেছি, 1 2 3 এভাবে, কিন্তু ইভেন নাম্বার গুলো হয়তো স্টোর করতেছি না। জি আমার তো কাউন্ট, হ্যাঁ হ্যাঁ কাউন্ট করে, এখানে তো কাউন্ট করতেছি, কিন্তু সেগুলো স্টোর তো লিস্ট করে করলাম তখন তো হলো, তাই না? কিন্তু দেখি এইটাই, এটা কপি করে দেই, ফাংশনটাকে কপি করে দেই, দেখি এটাই চাইছে কিনা। ফাংশনটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এদের যে ইয়াটা আছে এটাকে আমি চাইলে ডিলিট করতে পারি, যেহেতু আমি অলরেডি এটা কপি করে নিয়েছিলাম, ডিলিট করে দিতে পারি, আমাদের কোডটুকু দিতে পারি। ঠিক আছে, সো আমাদের কোডটুকু দিলাম, সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। ওকে, আমরা একটা টেস্ট দিয়ে দেখি কি সমস্যা বা সলভ আছে কিনা, ঠিক আছে কিনা। হ্যাঁ সলভ আছে, তাহলে এরা এভাবে চাইছিল, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, জি। ওকে। এভাবে হচ্ছে আপনারা যখন সলভ করবেন, যখন অ্যান্সার চলে আসবে, ওই ফাংশনটা কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন, পেস্ট করে এই যে টেস্ট, এই টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে আপনাকে এখানে রেজাল্ট দেখাবে আপনারটা ঠিক আছে কিনা, স্ট্যাটাস। যদি দেখেন যে সব কিছু পাস, ওকে, যে ইউ হ্যাভ পাস অল দ্য টেস্ট কেস, তাহলে আপনারা কী করবেন, অ্যাটামে যাবেন। কোথায় যাবেন? অ্যাটামে যে একটা ক্লিক করবেন, ক্লিক করলে সেটা হচ্ছে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, একটা প্রবলেম কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়, আপনাদের সবার লজিক যে সেম হবে এমনটা কিন্তু না, আপনাদের এক একজনের লজিক এক এক রকমের হওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারছেন? গ্রেট জব, ইউ মেড দ্য ঠিক টাইম অ্যান্ড রিফ্যাক্টর কমেন্ট সেকশন। ওকে, গুড নাও। তাহলে এতটুকু পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু অ্যানসার করবেন। যেভাবে ওকে, তাহলে আমরা অ্যাসাইনমেন্টগুলো আগামীকালকে দিয়ে দেব। একটা 10 থেকে 15টা অ্যাসাইনমেন্ট থাকবে, প্রবলেম থাকবে 10 থেকে 15টা। এই অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের সময় থাকবে 6 দিন। কয় দিন বলেন তো? সলভ করার জন্য কয় দিন সময় থাকবে? 6 দিন। মানে আমাদের আজকের ক্লাসটা আবার নেক্সট ক্লাস হবে আগামী রবিবার, এই রবিবার পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে। এই অ্যাসাইনমেন্টটা রবিবার মধ্যে কমপ্লিট করতেই হবে সবাইকে, বাধ্যতামূলক। এবং রবিবারে অ্যাসাইনমেন্ট যাদের, আমরা রাত 8টা আপনাদের নিজের ওয়ার্ড ফাইলে আপনাদের প্রবলেমগুলো দিয়ে সলভ করে, সলভটা কোডটা আপনাদের নিজের ওই যে ওয়ার্ডে সেভ করে রাখবেন। এবং আমরা আগামী রবিবার 8টা মানে ক্লাস টাইমে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা নিব, এবং যে ফার্স্ট হবে তাকে আমরা হচ্ছে আমাদের পেজে, তাকে আমরা হচ্ছে প্রোফাইল সহ পোস্ট করব, কংগ্রাচুলেশন পোস্ট করব আর কি। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং যারা হবেন তাদেরকে তো পোস্ট করব, এবং যারা বাকি যারা থাকবেন তাদেরকেও আমরা আসলে সান্ত্বনা দিব, কিন্তু বাট অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, সব প্রবলেমই সলভ করতে হবে। ঠিক আছে, এই প্রবলেম সলভ করতে ওকে ভাই, চেষ্টা করবো এই ইনশাআল্লাহ। প্রবলেম সলভ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন, অনেক কিছু বুঝবেন না, কিন্তু আপনারা সব জায়গার হেল্প নিতে পারেন, গুগল, চ্যাটজিপিটি, সব জায়গায় হেল্প নেবেন, কিন্তু একবারে প্রবলেমটা দিয়ে সলিউশনটা কি আসবে এটা হেল্প নেবেন না। এই যে এটা যদি হেল্প নেন তাহলে আপনারা প্রবলেম সলভিং শিখবেন না। মানে আপনার একটা মেথড বুঝতেছেন না, সেই মেথডটা কি সেটা খুঁজতে পারেন,
কিন্তু প্রবলেমটা সলিউশনটা কি এটা খোঁজা যাবে না, বুঝতে পারছেন? ওকে ভাই। মানে আপনার এমন হতে পারে যে প্রবলেমটা নিলেন আর চ্যাট জিপিটি কপি করে দিলেন, চ্যাট জিপিটি অ্যান্সার করে দিল, এগুলো কিন্তু হবে না। আপনাদের প্রবলেমটা নিজে নিজে সলভ করতে হবে। আর যেটা বুঝতেছেন না একটু সিম্পল বিষয় যে এই মেথডটা কীভাবে কাজ করে, তখন মেথডটা আপনি বিভিন্ন গুগল বা বিভিন্ন জায়গা থেকে স্ট্যাক ওভারফ্লো বিভিন্ন জায়গা থেকে সলিউশন নিতে পারেন, কিন্তু সরাসরি প্রবলেমের সলিউশন নিয়ে পেস্ট করবেন না, ঠিক আছে? যে যতটা পারেন, একবারে না, যে যতটা পারেন নিজ থেকে চেষ্টা করবেন, তবে চেষ্টা করবেন সবগুলো সলভ করার, ঠিক আছে? ওকে ভাই। তাহলে আবার নেক্সট আমাদের দেখা হচ্ছে আগামী রবিবার। সো এতদিন এই 5-6 দিনে আপনাদের অ্যাসাইনমেন্টটাকে সম্পূর্ণরূপে ফলো করা হবে। আপনার অ্যাসাইনমেন্ট কে কী করতেছেন মাঝে মাঝে প্রবলেমগুলো নিয়ে গ্রুপে ডিসকাস করবেন, আপনাদের অন্যান্য ফ্রেন্ডগুলো সেগুলো বিষয়গুলো জানবে, কিন্তু সলিউশন কেউ বলে দিবেন না। সবাইকে বলবেন যে কীভাবে এই প্রবলেম এই মেথডটা কীভাবে কাজ ভাইয়া, করে। হ্যাঁ, ভাই বাকি এই সপ্তাহের বাকি 2 দিন কি ক্লাস হবে না? না না, ক্লাস হবে না। আচ্ছা।